সেটা মানেই না যে তুমি ওয়ার্ল্ড কাপ বয়কট করবা, তাই না? সো এটার জবাব দেওয়ার ওয়ে কী হতে পারতো, যেটা ক্রিকেট বোর্ড শুরুতে ভেবেছিল। অনেক কবর কিন্তু ইয়ে হয় না, দাফন হয় না, বিকজ ওখানে তার মৃত্যু না ঘটলে তার কবর দেওয়া যাবে না। কবর মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের করে ফেলছে। এখন বোর্ডে এসে যদি একই কাজগুলো করেন বা আরও বাজেভাবে করেন তাহলে আর কী বলার আছে। সো এটা ব্যক্তিগত আক্রমণ না, আমরা বলছি যে তার দায়িত্বটা তিনি কীভাবে কী করছেন। ফুটমার্কস অন দ্য পিচের এই এপিসোডটা আসলে হতে পারত ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সম্ভাবনা। আরও স্পেসিফিক্যালি যদি আমরা বলি তাহলে যেটা নিয়ে অনেক দিন থেকেই আলোচনা করছি, যে মিডল অর্ডার। কিন্তু মিডল অর্ডার বা ওয়ার্ল্ড কাপ শব্দগুলো এখন একটু কি মানে অচেনা লাগতেছে রানি ভাই? ওয়ার্ল্ড কাপের হাওয়া বাতাস কিছু গায়ে লাগছে না আর কি। হাতিফ ভাই? না, আমি তো ওয়ার্ল্ড কাপ ওই যে দেখলাম উইকেটে দাঁড়া টনি হেমিং কি কাজ করতেছিল, তারগুলো আমি পাইনি। ক্রিকেট অফিসের চেয়ারম্যান তিনিও উইকেট দেখলেন, চিফ সিলেক্টর ছিলেন। হ্যাঁ, ইন্টারেস্টিংলি আমরা ওটা আলোচনা করছিলাম যে ওই যে এখন তো ফাইনাল টিমটা দেওয়ার কথা, মানে ওইটা তো একটা টিম দেওয়া ছিল 30 তারিখ 31 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে তো ফাইনাল টিমটা দেওয়ার কথা। তো দীপু ভাইকে জিজ্ঞেস করবো কিনা যে টিমটা কবে দেবেন আর কি, আদতে কোনো পরিবর্তন আসবে কিনা। হ্যাঁ, আর ফাইনাল কিন্তু এখনো নিশ্চয়ই হাতে রাখছেন, বিকজ কত আলাপ তো শুনতেছে স্ট্যান্ড বাই। রানি ভাই মানে হাসছি, ব্যাপারটা হাসি আসলে কতটা আসছে সেটা একটা ব্যাপার, কিন্তু ব্যাপারটা যদি আপনি এক কথায় একটা বিশেষণ দেন বা একটা ধরেন বিশেষ্য বা পরিস্থিতিটা আসলে কেমন, আমরা যাব পরবর্তী আলোচনায়। না এক কথায় বলা তো খুবই টাফ, এটা খুবই হতাশাজনক। মানে বাংলাদেশ একটু ওয়ার্ল্ড কাপে খেলবে না এবং যেভাবে সেখান থেকে যেভাবে খেলছে না, এটা তো আসলে আনএক্সেপ্টেবল আমার কাছে পার্সোনালি। বাংলাদেশ অনেকভাবেই করতে পারতো, মাথা উঁচু করেই বিশ্বকাপ যেতে পারতো যদি বাংলাদেশের প্রসিডিউরটা ঠিক থাকতো, সেটা পারেনি। এটা হতাশাজনক। আমি মনে করি যে গুটি কয় মানুষ ছাড়া বাংলাদেশ ক্রিকেটের সংশ্লিষ্ট যারা আছে বেশিরভাগই হতাশ। ক্রিকেটাররা হতাশ, বোর্ড ডিরেক্টর অনেকে হতাশ, অনেকে পার্সোনালি কথা হয়েছে আমাদের সঙ্গে, তারা সম্ভাব্য কনসিকুয়েন্সেস যা হতে পারে সেসব নিয়ে শঙ্কিত। আমাদের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলে গেছেন যে আমরা টেন্সড, হ্যাঁ অবশ্যই আমাদের ফিউচার নিয়ে টেন্সড। সো ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। মানে জাস্ট এই গুটি কয় লোক যারা, আমি জনতার কথা বলছি না, তাদের মধ্যে ডিভাইডেশন থাকবে, অনেক কিছু থাকবে। আমি ক্রিকেট সংশ্লিষ্ট বা স্পোর্টস সংশ্লিষ্ট যাদের আছে তাদের কথা বলছি। তাদের মধ্যে গুটি কয় হয়তো ওই জনগণের আবেগকে পুঁজি করে বা জনগণের যে বা হাওয়া বাতাস যেদিকে সেদিকেই করে নিজেদেরকে বীর মনে করছে। কিন্তু সত্যিকার অর্থে যারা ক্রিকেট নিয়ে ভাবে, যারা ক্রিকেট খেলাটাকে ধারণ করে লালন করে, তারা আসলে জিনিসটাতে প্রচণ্ড কষ্ট পেয়েছে। আরে ভাই, রানি ভাই যেটা বলতেছিলেন যে কয়েকজন ছাড়া আসলে বাকিরা সবাই হতাশ, এটা খুবই ন্যাচারাল। মানে হতাশ হওয়া ছাড়া এখানে কি অন্য কিছু আছে যদি আপনি ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে দেখেন ব্যাপার? না, হতাশা একটা জিনিস আছে, জয়োল্লাস করারও ব্যাপার আছে। হ্যাঁ মানে সেটা ধরেন আসলে একজন কোন ডিরেক্টর কারণে? ক্রিকেটারদেরকে এরকম হেয় করলেন, তাকে আবার রিইনস্টেট করা হলো, এটা তো আসলে পুরস্কৃত করা হলো। হ্যাঁ, এটা তো জয় উল্লাস। মানে ক্রিকেটারদেরকে অপমান করার মানে সবচেয়ে বড় জয় উল্লাস হলোকে ওই ডিরেক্টরের, যে তিনি রিইনস্টেট হইলেন ফিনান্স কমিটিতে। একটা খেলা বন্ধ হয়ে গেল ক্রিকেটারদের ইয়েতে, একদিনের জন্য বিপিএল বন্ধ হয়ে গেল, কত কী বলা হলো, রাত 12টার সময় মিটিং হইলো, জান হইলো আমরা সব পদক্ষেপ নিয়েছি, তাকে আপাতত নামাইছে অন্যান্যরা, এবং পরবর্তীতে আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হলো যে তাকে আমরা বোর্ডে রাখা হচ্ছে। তাহলে আসলে ক্রিকেটারদের হতাশা নিয়ে আমাদের বোর্ডের যারা যেই মুষ্টিমেয়রা সে ডিসিশন মেকার এখন, মনে যেটা বলতে ওটার সাথে পুরোপুরি একমত। যে আমি অনেকের সাথে কথা বলছি, ডিরেক্টর যারা এই বোর্ডের ডিরেক্টর কিন্তু আসলে ওই নীতি নির্ধারণ মহলের না, তারা দূরেই আছেন, তাদেরকে কাছেও টানা হয় না। সুতরাং ওই যে 4-5 জন আছেন যারা এই সব কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, তারা তো আর হতাশ না। তারা তো হতাশ হইলে তো তারা নিশ্চয়ই অন্য সিদ্ধান্ত নিতেন। আর ক্রিকেটারদের মানে এই ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের প্রায়োরিটি, ক্রিকেট বোর্ডের মানে পুরো বোর্ড বলতেছি, ওই 5-6 জনের কাছে ক্রিকেটারদের প্রায়োরিটি কী, ওটা তো আসলে আমি লাস্ট বোর্ড মিটিংয়ে পরে বুঝতে পারছি যে ওয়ার দে স্ট্যান্ড। সবচেয়ে হতাশাজনক আতিফ ভাই যে এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট একজন মানে আমাদের ন্যাশনাল একজন আইকন, একজন ক্রিকেটার, ন্যাশনাল আইকন, আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন, আমাদের ফার্স্ট টেস্টে সেঞ্চুরিয়ান, তার সময়ে ক্রিকেটারদেরকে গণহারে, সেখানে কিন্তু তিনিও আছেন। মানে ক্রিকেটার বললে তো তিনিও, বুলবুল ভাই সবার আগে পরিচিত, সবার আগে ক্রিকেটার, একসময় বোর্ডের সবচেয়ে বড় সমালোচক। হ্যাঁ, এবং আমি মানে তিনি বোর্ডে থাকা অবস্থায় ক্রিকেটারদের নিয়ে এভাবে মানে চরম অপমান করে কথা বলা হলো, তাকে পুরস্কৃত করা হলো সেই বোর্ড ডিরেক্টরকে। বুলবুল ভাই যদি আজকে বোর্ড প্রেসিডেন্ট না থাকতেন, তিনি কী কী করতেন আমরা সবাই জানি।
আপনার সঙ্গে কথা হতো, ওর সঙ্গে হতো, আমার সঙ্গে হতো, বাংলাদেশ ক্রিকেটের সব জার্নালিস্টের সঙ্গে বুলবুল ভাইয়ের মোটামুটি ভালো রিলেশন ছিল। মানে প্রত্যেকটাতেই তার কিছু না কিছু ইস্যু, প্রত্যেকটা ইস্যুতেই তার কিছু না কিছু বলার ছিল। যখন পাপন ভাইরা ছিলেন, ফারুক ভাইরা ছিলেন দীর্ঘ সময়, তাই না? আপনি এটা চিন্তা করে দেখুন, এই কাজটা যদি পাপন ভাইয়ের আমলে হতো, ফারুক ভাইয়ের আমলে হতো, কামাল ভাইয়ের আমলে হতো, বা যে কারো আমলে হতো, বুলবুল ভাই তখন বাইরে আইসিতে কাজ করছেন, বা তিনি যে দায়িত্বে ছিলেন সেই দায়িত্বে, তাহলে তিনি কি বলতেন বা কি করতেন তখন? না, অথচ তিনি এখন নিজে মানে আমি president হয়ে সবচেয়ে এই কষ্ট কাজগুলো পাচ্ছি যে করবেন। ওই বোর্ড মিটিংয়ে মানে যখন ওই ভদ্রলোক মানে নাজমুল ইসলাম উনি যখন বললেন যে থ্যাংক ইউ। হ্যাঁ, উনি যখন বললেন যে আমি কি বোর্ড ডিরেক্টরে থাকবো নাকি মানে আমার কি হবে, আমি কি বোর্ড ডিরেক্টরে থাকবো না, মানে এই সময় কিন্তু একটা মহল কিন্তু বলছিল লেটস টেক ইট স্লো, মানে লেটস গো ইট স্লো। বাট মিটিংয়ের একদম শেষ পর্যায়ে এসে বললো, হঠাৎ করে বলে বসলেন যে না আমি ফিনান্স বুঝতেছি না, ফিনান্সের নাজমুলকে আমরা আবার মানে ওই সময় যখন বলছে তখন আসলে আপনি আমি কি মানে যদি একটা ক্রিকেটার থাকে তাহলে তো বলা উচিত ছিল কি যে আপনি কোন মুখে এই কথা বলেন, আপনি এখন বোর্ডে আছেন এটাই তো অনেক বড়, মানে উত্তরটা কি আশা এরকমও আশা হচ্ছিল, মানে আপনি কি থাকবেন, আপনাকে যে বোর্ডে বসতে দিচ্ছি এটাই তো আপনার অনেক বড়। সেটা প্রথম থেকেই কিন্তু আদিব ভাই, তিনি যখন তামিমকে ভারতের খেলা হ্যাঁ। বললেন তখন থেকেই তো তাকে মানে প্রশ্রয় দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তাই না? না না, কারণ প্রশ্রয় এবং পুরস্কৃত তামিমের করা ব্যাপারে আমি হয়েছে। একটা কথা বলি, আর বুলের ব্যাপারে তামিমের ব্যাপারে একটা কথা বলি, তামিমকে সে কিন্তু আসলে মানে ইজ নট আন্ডারস্ট্যান্ডিং, সে তামিমকে সবসময় প্রতিপক্ষ মনে করছে। তামিমের যে একটা ক্রিকেট সত্তা ছিল বা ক্রিকেটার একটা তামিম বলে যে একটা মানুষ ছিল, এটা কিন্তু সে ভাবতেই পারছে না। সে অলরেডি ভাবতে তামিম আমাকে সাথে ইলেকশন করতে গেছে, মানে তামিমের সব কিছুই ভুল, মানে তাইকে যে কোনো মানে আমাদের একটা থাকে না যে তোমার এনিমি আমার এনিমি, মানে একটা কমন এনিমি হয়ে গেছে, তাইকে কেউ গালি দিচ্ছে মানে সে আমার পক্ষের লোক। বুলবুল ভাই নিজের ক্রিকেট সত্তা মানে নিজের ক্রিকেটার বা ক্রিকেট সত্তা নিয়ে এখন কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট মানে প্রশ্ন আসে যে উনি ক্রিকেট খেলছিলেন, তবে এই মুহূর্তে তার ক্রিকেট সত্তাটা আসলে কতটা বিরাজমান ওই বোর্ডে বসার পর। না দেখ সাইফুল্লাহ, এটা মনে হতে পারে যে আমরা বোর্ডের ব্যক্তিগত আক্রমণ করছি। না, ব্যক্তিগত না, আমি বলছি অনেকেই যারা দর্শক আছেন, ফলোয়ার আছেন, তাদের অনেকে মনে করতে পারে, কিন্তু ভাই আমরা ব্যক্তিগত, আমি বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে বলছি, বুলবুল ভাইকে নিয়ে বারবার এত কথা আসছে কেন? কারণ বুলবুল ভাই আমাদের সবারই খুব ঘনিষ্ঠ ছিলেন। বুলবুল ভাইকে আমরা যেভাবে দেখে আসছি, যে চেহারায় দেখে আসছি, এখন তাকে আমরা চিনতে পারছি না, সিম্পল ব্যাপার। সেই জিনিসগুলো জাস্ট তুলে ধরার জন্য বারবার এগুলো বলা হচ্ছে, কারণ তিনি তাকে, যেটা আবার বললাম যে আমার তো চাইল্ডহুড হিরো ছিলেন তিনি ছোটো থেকে। কার আমাদের সবারই ছিল। আমি বুলবুল ভাই পোস্টার লাগিয়েছি, বুলবুল ভাইকে আমি অনেকবার এই কথা বলেছি। বুলবুল ভাই পোস্টার আমার বাসায় ছিল, আমি ক্রীড়া জগৎ এসব থেকে এই পোস্টারগুলো কেটে নিয়ে লাগিয়ে রাখতাম। বুলবুল ভাইয়ের সেই ইনি যখন টিভিতে দেখতাম না, ওই যে তার অপরাজিত 99 আবাহনী মডার্ন ম্যাচে শেষ বলে 4 মারার চান্স ছিল, কিন্তু 4 না মেরে তিনি সিঙ্গেল নিলেন, 99 রানে অপরাজিত থাকলেন, কিন্তু দলের জয়টা এনশিওর করলেন। ওইটা যে পেপারে পড়েছিলাম, পড়ে আমি রোমাঞ্চিত ছিলাম। মানে বলছি ব্যাপারগুলো তো আমাদের কাছে এরকম হিরো ছিল, এবং তাকে যখন আমরা জার্নালিজমে আসলাম তাকে এভাবেই পেয়েছি। তাকে তার যে কথাবার্তা, তিনি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেন, আইসিসিতে তিনি যেভাবে যে দায়িত্ব পালন করতেন, প্রত্যেকটা ওয়ার্ল্ড ইভেন্টে গেলেই আমাদের বুলবুল ভাইয়ের সঙ্গে দেখা হতো। আমরা খুব প্রাউড ফিল করেছি বুলবুল ভাইকে নিয়ে সবসময়, কারণ বুলবুল ভাই আইসিসিতে বা বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে তিনি নিজেকে রিপ্রেজেন্ট করেছেন। এবং যেটা বললাম যে বাংলাদেশ ক্রিকেটের যে কোনো ইস্যু, স্পেশালি ক্রিকেটারদের ইস্যুতে যখন পাবন ভাইদের সময় কোনো সমস্যা হয়েছে, বুলবুল ভাই খুবই সোচ্চার ছিলেন। চাচার সঙ্গে মানে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তার যে ঝামেলা হলো, সেটাও তো এরকম, মানে সেটা একদম খুব কদর্য পর্যায়ে চলে গিয়েছিল দুজনের মানে তাদের যে ব্যক্তিগত আক্রমণ বা কথার যে বা ভাষার যে ব্যবহার ছিল। কিন্তু সেই বুলবুল ভাই এখন বোর্ডে এসে যদি একই কাজগুলো করেন বা আরও বাজেভাবে করেন, তাহলে আর কী বলার আছে? সো একটা ব্যক্তিগত আক্রমণ না, আমরা বলছি যে তার দায়িত্বটা তিনি কীভাবে কী করছেন। অবশ্যই এখানে একটা ইয়ে আছে, ওর সাথে যে যোগ করা আছে যে চাইল্ডহুড হিরোর কথা বললেন তো, আমরা যদি মুভি ইয়েটাকে দেখি, ইন্ডাস্ট্রিকে দেখি, আমরা দেখি যে প্রত্যেকটা হিরো কিন্তু ইভেনচুয়ালি একটা ডার্ক গ্রেট রোল প্লে করে বয়সের সাথে সাথে, বিকজ সারভাইভ করার জন্য। সো ইটস পার্ট অফ দ্য মানে বিজনেস। মানে আমার কাছে এরকমই লাগে যে, কিন্তু আদিব ভাই এটা তো শো বিজনেস না। না বললাম আর কি, মানে চাইল্ডহুড হিরো তো আমারও ছিল, কিন্তু আমিও তো তাকে এখন অনেক ডার্ক গ্রে রোলে দেখতেছি। সো হাউ ক্যান ইউ, আপনি দেখেন আপনি যে কোনো রনি ভাই আর বড় বড় একটাতেই কিন্তু এইরকম মানে ওই রোলটা করতে পারে আর কি। ওই হিরো বা ওই সিনেমার দিকে যায় না, তাহলে না আমি বললাম আর কি যে রনি ভাই মানে কোথায় নিয়ে যাবে, উনি যে হতে পারেন না, তখন উনি বলতে পারেন যে কেন অন্যরা করছে না, ও তো হিরো ছিল পরে ভিলেন হয়ে গেছে, আমিও হিরো ছিলাম পরে ভিলেন হয়ে গেছি। এতে যেটা হয়েছে সাইফুল্লাহ, দেখ মানে আমাদের সামনে উদাহরণগুলো খুব সীমিত হয়ে আসছে। এরপরে আমরা সবসময় বলতাম যে ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদেরই থাকা উচিত, এইটা হচ্ছে বড় বোর্ড ডিরেক্টর প্লাস বোর্ড প্রেসিডেন্ট। এখন ফারুক ভাইয়ের সময়টাতেও মানে বুলবুল ভাইয়ের মতো এতটা না হলে ফারুক ভাইয়ের সময়টাতেও যথেষ্ট বিতর্ক জন্ম হয়েছে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ ছিল।
তারপরে তো বুলুর ভাই সেটাকে একটা অন্য তবে উচ্চতায় বা নতুন তলানিতে নিয়ে সেটা গেল তো একটা মানে ফুল ফ্লেজেড বোর্ড ছিল না, না, ওটা ছিল না। একটা হয়তো উনি মানে হ্যাঁ, ফারুক true. ভাই অ্যাটলিস্ট ওই জিনিসটা হুম হুম নিজের ক্ষেত্রে ডিফেন্ড করতে পারবে। ভাই যেটা মানে আমরা এত আলোচনা করছি বা আপনারা বলতেছেন আসলে যে ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা, ওয়ার্ল্ড কাপের জিনিসটা শুরুটা তো অবশ্যই মুস্তাফিজুর রহমানের ওই রকম একটা ঘটনা দিয়ে, যেটা কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের নির্দেশই বলা যায়, তাই না, অ্যাডভাইস বা এরকম কিছু মানে না, নির্দেশ, অর্ডার, direct তাই না, নির্দেশ। ডিরেক্ট অর্ডার, এবং সেটা উইদাউট মানে অ্যানি স্পেসিফিক রিজন, মেনশনিং অ্যানি স্পেসিফিক রিজন, সেখান থেকে শুরু। এরপরের যে ঘটনা প্রবাহ, এখানে যদি আমি কোশ্চেনটা করি যে আসলে বিসিবির রোলটা কি ছিল আর বিসিবির রোলটা কি হতে পারত, এই জিনিসটা আসলে দুজনের কাছ থেকেই দেখ, প্রথমত মুস্তাফিজের সঙ্গে যেটা হয়েছে সেটা আনএক্সেপ্টেবল, এটা হতে পারে না একটা মানে কোনো সভ্য দেশে বা সভ্য মানে যে কোনো খেলা ইন জেনারেল, আমি ক্রিকেট বলছি না, বা যে কোনো খেলাতেই এটা হতে পারে না, খেলার চেতনার পুরোপুরি বিরোধী, এটা হতে পারেই না। মানে এটা মেনে নেওয়ার মতন নয়। এবং আমি শিওর যদি এটা আজকে সত্যিকার অর্থে বোর্ড প্রেসিডেন্ট ভারতের যদি জাগমন ডালমিয়ার মতো ক্রিকেট সংগঠক থাকতেন, রাজ সিং দুঙ্গারপুর, আইএস বিন্দ্রা মারা গেলেন, তারা সত্যিকার অর্থে ওইরকম ক্রিকেট সংগঠকরা থাকলে এটা হতো না, নো ওয়ে, এটা হতো না। কিন্তু তুইও জানিস, আমরাও জানি যে কেন হয়েছে, বাট কোনোভাবে এটা মেনে নেওয়ার মতো না। বাট সেটা মানেই না যে তুমি ওয়ার্ল্ড কাপ বয়কট করবা, তাই না? সো এটার জবাব দেওয়ার ওয়ে কী হতে পারতো, যেটা ক্রিকেট বোর্ড শুরুতে ভেবেছিল, তারা কিন্তু প্রসিডিওর মেনটেন করে যাচ্ছিল, তারা অবশ্যই ভারতীয় বোর্ডের সঙ্গে এটা জবাব দিতে চাইতো। তারপরে পরবর্তীতে সেই জবাবের অনুযায়ী তারা হয়তো ডিসিশন দিত। ওয়ার্ল্ড কাপে আমি একটা সিকিউরিটি টিম পাঠাতে পারতাম ইন্ডিয়ায়। আমি এটা নানান জায়গায় অনেকবার বলেছি যে আমাদের জন্য ওই যে মাথা উঁচু করে যাওয়ার কথা বলছি না, সেটা হতে পারতো যদি আমি একটা সিকিউরিটি টিম ইন্ডিয়াতে পাঠাতাম। ইন্ডিয়াতে সিকিউরিটি টিম পাঠানো কে পাঠায়, কারা তো ওর সাহস আছে? আমাদের কিন্তু সেই গ্রাউন্ডটা তৈরি হয়েছিল, যে ব্যাপারগুলো আমরা আইসিসিতে লিখেছি চিঠিতে, আইসিসির কাছে ওই যে মেইলের লিঙ্কগুলো দিয়েছি, সেগুলো দিয়ে আমরা বলতে পারতাম যে হ্যাঁ আমাদের একটা সিকিউরিটি টিম ওখানে যাক। যে আসুক, আমাদের সিকিউরিটি টিম যখন ওখানে যাবে, গিয়ে পরিদর্শন করে বাংলাদেশে আসবে, এসে একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্টে তুলে ধরবে যে হ্যাঁ এদের জন্য আসলে বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক এখানে, আমি সেইটা তখন আইসিসিকে দেবো। যেটা আমার সিকিউরিটি টিম বলছে। এখন কি আমার গ্রাউন্ড কি, গোটা মানে আর্গুমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত মুস্তাফিজ, তাই না? মুস্তাফিজকে নেই, হ্যাঁ। তো মুস্তাফিজ তো তোমার বার্গেনিং পয়েন্ট হবে বিসিসিআইয়ের সঙ্গে, আইসিসির সঙ্গে কিন্তু মুস্তাফিজ বার্গেনিং পয়েন্ট হবে না, তাই না? এবং ওই আইসিসির প্রেস লিজেও সেটা আছে যে একটা সার্টেন প্লেয়ার তার সেই দেশের ডোমেস্টিক লিগে খেলতে পারছে না, বাংলাদেশের সব দাবি দাওয়া চাওয়া সেইটা ঘিরেই ছিল। আইসিসিতে তুমি ব্যর্থ হয়েছে, তার মানে আইসিসিতে তুমি সেটা প্রতিষ্ঠিত করতে পারো নি। সেটা করা উচিত ছিল যদি আমার এই যে সিকিউরিটি টিম পাঠায়। এখন পরে ওই স্পোর্টস অ্যাডভাইজার মনে হয় বললেন যে আমাদের ইন্টেলিজেন্সের তথ্য আছে, না আসিফ আকবর বললেন, কি বললেন এটা, যে হ্যাঁ আমাদের ইন্টেলিজেন্সের তথ্য আছে, এই কারণে। ইন্টেলিজেন্সের তথ্য কি মানে একদিনের মধ্যে তথ্য চলে আসছে? 3 তারিখেও তো যাওয়ার কথা, মুস্তাফিজের ঘটনা ঘটলো 4 তারিখে আমরা ইন্ডিয়াতেই যাব না। হ্যাঁ, কিন্তু ঘটনা ঘটার পরে কিন্তু মানে ইন্ডিয়াতে যাবো না ওই ধরনের মনোভাব ছিল না। ঘটনা হ্যাঁ, ঘটার পরে বিসিবি তো ডেফিনেটলি ছিল না, ছিল না। তো আমি যেটা বলছি যে ওইটা প্রতিষ্ঠিত করতে পারেনি তো বাংলা, যদি একটা মানে সিকিউরিটি টিম সত্যিকার অর্থে পাঠাতো ওখানে, তখন একটা গ্রাউন্ড তো তৈরি হতো। তারপরে আমি ইন্ডিয়াতে যাই না যাই, অন্য কোনো ভেন্যুতে যাই, বেঙ্গালুরু, থিরুভানন্তপুরম বা চেন্নাই, যেখানেই যাই, আমি মনে করতাম সেটাও জয়। সব আর্গুমেন্টে তুই 100% পাবি না, এটা মেনে নিতে হবে। কয়েকদিন আগে কোয়াবের যখন এটা হলো, এই ঝামেলাটা হলো, তখন আমি এই কথাটা বলেছি, তাদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে যে সব সময় আপনি 100% পাবেন না, কখনো 60, 70, 80% পাওয়া মানে আপনার হিউজ জয়। আপনি ইন্ডিয়াতে একটা সিকিউরিটি টিম পাঠান, ইন্ডিয়াতে ওই ভেন্যু সরাতে বাধ্য করেন এক জায়গা থেকে আরেক জায়গায়, ইন্ডিয়ার ভিতরেও, সেটাও বিশাল জয় হতো যে সিচুয়েশন ছিল। আবারও বলছি, যদি স্কেজুয়াল হওয়ার আগে হতো, সেটা বাংলাদেশের পক্ষে অনেক ভ্যালিড রিজনস থাকতো, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে বা অনেক ক্ষেত্রে হয়েছে। স্কেজুয়াল হওয়ার পরে বাস্তবতা যদি তুই ভাবিস, তাহলে বাস্তবভাবে ভাবা উচিত ছিল, যেটা বিসিবি এগোচ্ছিল সেইভাবে আগানো চিন্তাভাবনা ছিল। আমি তখন সিলেটে ছিলাম, কথাবার্তা যে কয়েকজন বোর্ড ডিরেক্টরের সঙ্গে বলেছি, তারা এভাবেই আগানোর প্ল্যান করছিল। তারপর দিন দুপুর থেকে হঠাৎ চেঞ্জ হয়ে গেল, কারণ সেখানে সরকারের হস্তক্ষেপ এসেছে, স্পোর্টস অ্যাডভাইজার এবং তাদের চাওয়া সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা অ্যাড করি ওনার সাথে, সেটা থেকে যে উনি রনি ভাই যে কথাটা বললেন, ওটা কিন্তু মানে নট অনলি ফর ইন্ডিয়া, ফর বাংলাদেশ আসবেন, যে ইন্ডিয়াতে ডালমিয়া থাকলে হয়তো এরকম হতো না, বাংলাদেশেও কিন্তু আপনার ধরেন যারা আছেন, উইথ অল ডিউ রেসপেক্ট, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, তারা থাকলে কিন্তু জিনিসটা এরকমভাবে হতো না। মানে আমি নট শিওর যে এইখানে এখন মানে এখানে আমি এনএসসি যত আধিপত্য দেখছি মানে পোস্ট জুলাই আর কি। আপনার ক্যারিয়ার তো দেখেন নাই মনে হয়, আমি আমার সাংবাদিকতা জীবনে দেখিনি।
সো মানে এখানে যে কোনো কিছু বলা মানে ওইটাই হচ্ছে কি দ্যাটস রুল, মানে আর ওটা তো ডেভেলপ করতে গেলে আমি ধরেন কোনো কিছু বলতে যাবো রনি ভাই, কোনো কিছু বলার মতো গ্রাউন্ড আমার থাকতে হবে, গ্রাউন্ড মানে কি আমার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ধর না সাবের হোসেন চৌধুরী, হি কুড টক উইথ দ্য গভর্নমেন্ট, নাজমুল হোসেন পাপন, হি কুড টক উইথ দ্য গভর্নমেন্ট, না যদি এই কথা বলতো গভর্নমেন্ট তখনও কিন্তু বলার একটা স্কোপ থাকতো, আচ্ছা আমাদের এইভাবে করা উচিত আমাদের এটা। এখানে তো গভর্নমেন্ট যেটা বলতেছে ওইটা তো বেসিক্যালি ওনার ভাবতেছে দিস ইজ অ্যান অর্ডার, দিস ইজ নট সামথিং দ্যাট উই ক্যান ডিসকাস, দিস ইজ জাস্ট অ্যান অর্ডার। মানে হুজুর হুজুর করে হ্যাঁ, কারণ আপনি তো হুজু হুজু করবেনই, যখন আপনি আপনাকে তার হাত ধরে আঙ্গুল আসবেন তখন তো হুজু হুজু করেই আপনি করবেন। মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সবসময় থাকে সাইফুল। সব এটা অনেকে থাকে। বলবে যে কেন পাপন হ্যাঁ, তো তখন আওয়ামী ছিল লীগের না। এমপি ছিল, মন্ত্রী ছিল পরে। কামালও তো আওয়ামী লীগের লোটাস কামালও তাই ছিল, তারপর মন্ত্রী হয়েছে, সব ছিল। কিন্তু তারা এটা এনশিওর করেছে যে অটোনোমাস বডি, এই অটোনোমাস বডির যে স্বাতন্ত্র্য আছে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন তারা। এবং তারা ওই যে হ্যাঁ, মানে এনএসসি কি করছেন, স্পোর্টস অ্যাডভাইজার, সেখানে ধরেন ডিক্টেটরশিপের একটা স্ট্রাকচার থাকলেও মানে বাইরের ওই জিনিসটা থেকে আলাদা রেখে এই জিনিসটা ওই অটোনোমাসে চলেছে। ব্যাপারটা তো এরকম। হ্যাঁ সেটাই বলছি যে এনএসসি এখানে খবরদারি করতে পারে নাই, বা ক্রীড়ামন্ত্রীকে তুই দেখেছিস কোনো খবরদারি করতে পেরেছে মানে ক্রিকেট বোর্ডের উপর? কারণ ক্রিকেট ইজ হিউজ। আগে আমাদের এনএসসি নিউজ কি ছিল, আমি একটা কথা বলি, আগে আমাদের এনএসসি নিউজ ছিল, এনএসসি আমাদের এই আশেপাশের দোকানের ইলেকট্রিসিটি লাইন কেটে দিচ্ছে, হ্যাঁ বিভিন্ন সময় হতো। রিমেম্বার রনি ভাই? হ্যাঁ, ওইটা ছিল এনএসসি বাংলাদেশের সবচেয়ে বড় নিউজ। আজকে বোর্ডের মধ্যে সারাদিন ধরে কারেন্ট নাই, হ্যাঁ ওই একবার এনএসসি কে তখন ঝাড়িঝুড়ি মারা হতো। 12-13 সালের দিকে হ্যাঁ মনে আছে, তারপরে কি তখন বলা হতো না এটা ওই টাকা আমাদের ওই টাকা দিয়ে দিচ্ছি, ওই টিকিট মানি দিচ্ছি, এগুলো এনএসসি উড নেভার এভার ডিকটেট হিয়ার। আরে ভাই, এবং তার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে গিয়ে এনএসসি বাজেটের উপরে কখনো এই বোর্ডটা নির্ভরশীল ছিল না। এনএসসি ডিকটেট কাকে করবে? যার পুরো বোর্ডটাই হলো তার পুরো অর্গানাইজেশন একদম তার তাই। বাজেটের উপর নির্ভরশীল। না লিগ্যালি এনএসসি পারবে। যেহেতু বাংলাদেশের সবগুলো স্পোর্টস ফেডারেশনই তার আন্ডারে, ক্রিকেট বোর্ড ডেফিনেটলি তার আন্ডারে, কিন্তু তার মানে এই না যে তুমি এইভাবে খবরদারি করবা বা করে পার পাবা, যেটা এর আগে কখনো হয় না। কারণ ক্রিকেট বোর্ড তাদের কাছে ডিরেক্টলি, হ্যাঁ এই মাঠগুলো অফিসিয়ালি এনএসসি 99 বছরের জন্য বরাদ্দ নেওয়া, সেটা তো ভাই নর্মাল ব্যাপার একটা ইয়াটা। কিন্তু ওই যে অন্যান্য ফেডারেশন, যেটা আতিফ ভাই বলছে, অন্যান্য ফেডারেশন যে ডিরেক্ট সাহায্য নেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা প্রত্যেকটা পদে পদে তাদের লাগে, এটা ক্রিকেট বোর্ডে মানে লাগে না। অনুদানে চলে একরকম। আরে ভাই তখন থেকে যেটা বলতে চাচ্ছিল অনেক ভাই, তখন যেটা বললো যে ক্রিকেট ডিপ্লোমেসি অথবা ডিপ্লোমেসির ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট বা যারা ধরেন এরকম ব্যাপারে আগেও দেখেছেন অভিজ্ঞ, সেটা মিডিয়া বা সব কিছু, তারা বারবার যেটা বলছেন যে বিসিবি এবং বাংলাদেশের যে ফলটা সেটা হচ্ছে তারা এই বার্গেনিংয়ের ক্ষেত্রে, এই নেগোসিয়েশনের ক্ষেত্রে কোনো স্কেপ রুট রাখে না। মানে যে কোনো একটা বার্গেনিং, আমি যখন আপনার কাছ থেকে এটা চাই, এটা যদি না পাই তাহলে আমার কি হবে বা আমি কি করব বা কোন দিক থেকে আমার স্বার্থটা আমি, আমার ফার্স্ট মুভটাই হয়ে গেছে আলটিমেট মুভ হ্যাঁ মানে এই ব্যাপারটা আসলে শুরুতেই এরকম হার্ডকোর কেন? মানে রনি ভাই যেটা বললো যে হ্যাঁ একটা সিকিউরিটি টিম এরকম পাঠাবে, অথবা আইসিসিকে আমরা এরকম বলবো, অথবা আমরা একটা টাইম লাইন দিব, অথবা এরপরে আমরা ধরেন আইসিসিকে একরকম ঝুলাই রাখবো, তাই না? ধরেন টাইম বাই করা, হ্যাঁ টাইমটা এখন কিনতে হবে তাদের। পিসিবি হ্যাঁ সেটা শেষ পর্যন্ত একটা জাস্ট মানে গিমিক হতে পারে, কিন্তু পিসিবিও কিন্তু এই জিনিসটাই করছে। মহসিন নাকভি দুদিন পর পরে টুইট করেন যে হ্যাঁ এরকম ডিসিশন জানানো যাবে, এই পর্যন্ত প্রাইম মিনিস্টার আসলে হয় এই বুধবার, না হলে পরে সোমবার। মানে এই জিনিসগুলো এগুলাই তো কিন্তু তারা- এগুলাই হয়। তাই না? মানে সেটা যতটাই আমরা বা বুঝি বা যত কিছুই বলা হোক, হাস্যকর লাগুক বা যেটাই হোক, বিসিবি তাহলে এরকম একটা ইনিশিয়েটিভ বা এই মুভটা তাদের কেন তারা স্কিপ করে যাওয়ার প্রয়োজন বোধ করলো? এটা কি জাস্ট গভর্নমেন্টের প্রেশার বা না, গভর্নমেন্টের? মসজিদ নাকবির উপরে তার আসিফ নজরুল নাই বা তার ফেসবুক পোস্ট নাই, ঠিক না? মানে এখন যদি তারা টাইম নিতে যেত এবং যদি ওখানে গভর্নমেন্ট থেকে বলতো আপনাকে টাইম নিতে বলছে কি, তারা ওই জায়গাটা সেফ সাইড খেলতে যাচ্ছে যে ভাই আমরা প্রথম থেকে বলেছি আপনি চাচ্ছেন না, আমরা মানে চাচ্ছি না, আমিও প্রথম থেকে বলেছি ভাই যে আমরা টাইম নিবই না, আমরা না মানে না। মানে ইউ ক্যানট সে মানে স্টার্ট আ ডিসকাশন উইথ আ ফুল স্টপ। মানে ইটস মানে আমি আইসিসি থেকে, মানে আইসিসি ওই মহল থেকে অনেক জায়গা থেকে কথা হয়ে বলছে একটা কথা, দ্যাট সঞ্জয় গুপ্তা at one point said that there is no point having this meeting. মানে সিইও অফ আইসিসি। হ্যাঁ, মানে when you have decided that what you will do, there is no point মানে proceeding this meeting. এবং তার সাথে বড় কথা হলো যে ফুল স্টপ না রাখার সবচেয়ে বড় জিনিস থেকে ফুল স্টপ না রেখে একটাই ভালো হয়েছে যে ওনারা যে মানে যে সরকার মানে গভর্নমেন্টের প্রতি তাদের মানে যে আনুগত্য, ওটাকে আরেকবার মানে প্রতিষ্ঠিত করতে পারছেন। কিন্তু
এর সাথে এটা আবার খুব ভালো হয়েছে যে এই সরকার তো আর বেশি দিন নাইও, মানে আমি আশরাফুল্লাহকে একটা ইন্টারভিউ দিচ্ছি, ওই ইন্টারভিউতে আশরাফুল্লাহ যে কথা বলছে ওইটাকে আমি একটু বলি যে এইটাই তো তারা বেস্ট টাইম ছিল সরকার থেকে সব কিছু আদায় করে নেওয়ার, বিকজ সরকারের বেশি দিন থাকার কথা না, বিকজ এখন তো ইলেকশন সামনে। আপনার কী হবে, এই সরকারটা 3 বছর চলবে, 2 বছর থাকবে, তাহলে এই সরকারের থেকে আমার অনেক কিছু নিতে হবে। সো আই হ্যাভ টু কিপ দেম হ্যাপি, বাট ওয়ারাজ এই সরকারের টাইম ফ্রেমটাই কম, তা আপনি এখনই তো মানে চাইবেন যে না না আমাদের এইটা করে দেন, এইটাই লাগবে আমাদের, কারণ আপনাকে তো বেশি দিন ধরে তার কাছে আপনি অ্যাকাউন্টেবল থাকবেন না। এই জিনিসটা কিন্তু তারা মানে এটা আমি মানে উনি আশরাফুল হকের এরকমই একটা ইয়ে ছিল যে ওয়াই ডিড দে ট্রাই দিস, এটা একটা জিনিস। আর দ্বিতীয় কথা থেকে যে ডিপ্লোমাসির একটা বড় ব্যাপার হলো যে মানে বুলবুল ভাইকে আমি শুনছিলাম যে উনি অনেক ক্রিকেটের সাথে তো দীর্ঘদিন আইসিসি এসিসি বিভিন্ন জায়গায় কাজ করছেন, ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন ডাইরেক্টর লেভেলে কাজ করছেন, তবে উনি কিন্তু কাজটা করছেন আসলে বেসিক্যালি ক্রিকেটের ক্রিকেট ডেভেলপমেন্ট। হ্যাঁ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন আর নট দ্য সেম থিং। এটা সৈয়দ আশরাফুল হক বলেছেন, বেশ আগেই বলেছিলেন বুলবুল ভাই প্রেসিডেন্ট হওয়ার। হ্যাঁ উনি কয়টা ব্যাট বল ঘরোয়া আড্ডায় তিনি বলেছিলেন যে বুলবুল আলটিমেটলি বুলবুল ভাই এসএসসিতে গিয়েছিলেন তো আশরাফুল হকের হাত ধরে। হ্যাঁ তো বলেছিলেন বুলবুল খুব ভালো ডেভেলপমেন্ট ম্যানেজার বা খুব ভালো কোচ এডুকেটর, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ডিফারেন্ট। ইটস আ ডিফারেন্ট বল গেম, বিকজ আমরা যদি ওই দিনই যেদিন প্রথম আইসিসি জুম মিটিং হলো, মানে ইফ আই এম নট রং, যেদিন আইসিসি জুম মিটিং হয়েছে ওর 1 বা 2 দিন পরে স্কটল্যান্ডকে জানিয়ে দেওয়া হয়েছে অনার্সিভাবে দ্যাট ইউ আর প্লেইং, তখনও কিন্তু আইসিসি টিম বাংলাদেশে আসেনি। মানে তারাও ধরে নিয়েছে যে এরকম একটা অবস্থান যাতে হ্যাঁ এবং At least backup তো রাখতে এবং হবে যারা আমাদের মানে এই মিটিংটার সাথে ছিলেন আর কি, তাদের যে আচরণ ছিল আর কি ওই মিটিংয়ে জুম মিটিংয়ে হ্যাঁ আমাদের বিসিবির 2-1 ডিরেক্টরের, বোর্ড প্রেসিডেন্টের কথা আমি বলছি না, 2-1 ডিরেক্টরের আচরণ আইসিসির ভালো লাগেনি। তারা যেভাবে একটু অ্যাগ্রেসিভ ছিল, মানে ডিপ্লোমেসি তো তুমি যুদ্ধ করতে টেবিলে বসে কিন্তু যুদ্ধ হবে না, যুদ্ধ তুমি ফেসবুকে করো, যুদ্ধ তুমি ময়দানে গিয়ে করো। টেবিলে কিন্তু ডিপ্লোমেসির টেবিলে বসলে তোমাকে কৌশলী হতে হবে, তোমার কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে। তুমি যদি সেখানে ওইখানেও যুদ্ধ নিয়ে মনোভাব থাকো, তুমি এখানে ধর্ম টেনে আনো, তুমি বিভিন্ন ইস্যুস টেনে না আনো, আমাকে তো মনে হয় ওইটা ঠিক ছিল না। ঠিক ছিল মানে কি ওনারা তো বেসিক্যালি এটা একটা পলিটিক্সের উপর ভিত্তি করে আসছে, ওইসব ওই দিক থেকে চিন্তা করলে ঠিক আছে। তাই ওনারা ক্রিকেটটা বুঝে, ওরা পলিটিক্সটা বুঝে, এটার মধ্যে যে পলিটিক্সটা মিশাইছে, বিকজ ইভেন্চুয়ালি তারা তো ওই পলিটিক্সটাই মাথায় আছে সবসময়, ক্রিকেটটা তো মাথায় নাই। ক্রিকেটটা মাথায় গেলে ক্রিকেটের কথা চিন্তা করে কথা বলবে, তাই ওই ক্রিকেটের কথা আইসিসি মিটিংয়ে আমি কেন আইসিসি মিটিংয়ে মানে উইল টক অ্যাবাউট অল দিস কমিউনাল থিংস, মানে হোয়াট ডাজ আইসিসি হ্যাভ টু ডু উইথ কমিউনাল থিংস, এক্স্যাক্টলি দেয়ার নো পয়েন্ট। বাট তারা তো এখন জানে যে এটা বললে আইসিসি বেজার হবে, আমাদের পলিটিক্সটা ঠিক থাকবে। এখানে তো ক্রিকেটটা তো আসলে, আর আমি তো বিশ্বাসই করি যে ক্রিকেটটা হলো থার্ড ক্যাটাগরি সিটিজেন মানে বাংলাদেশ এখানে। হ্যাঁ বাংলায় বললে আরেকটু অন্য কিছু বলতে হয়, সেটা বলা না কারণ এটা আমাদের না, ওনাদের ফিনান্স কমিটির চেয়ারম্যানের তো এটা ভাষ্য, তাদের আচরণ তাদের কথাই সব কিছু। সো তারা ক্রিকেটটাকে তো প্রায়োরিটি দিবেই না, তারা তো পলিটিক্সটাকে প্রায়োরিটি দিবে না। সেটাই যদি দিত তাহলে তো মানে যে মিটিংটা দিন শেষে ওটা আসলে মিটিং হয়নি, ওটা তো একটা ব্রিফিং হয়েছে, সেটা স্পোর্টস অ্যাডভাইজার মানে প্রকাশ্যে বলেছেন, সরাসরি বলেছেন যে তাদের মতামত জানানোর জন্য না, তাদেরকে এটা জানানোর জন্য। পলিটিক্সের ব্যাপারটা আসবো রনি ভাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পুরা ব্যাপারটাতে ধরেন ওয়ার্ল্ডের যারা বাদবাকি মানে আইসিসিতে বিসিসিআই প্রভাব বা সব কিছু, ইন্ডিয়ার সব রকম মানে তারা যেসব সুযোগ সুবিধা কোট আনকোট বলেন আর কোট আনকোট ছাড়াই বলেন যেগুলো পায়, ইনক্লুডিং ফিক্সচার অ্যান্ড হাইব্রিড মডেল, নিউট্রাল ভেন্যু, একটা ভেন্যু, বিশ্বকাপের সেমিফাইনালের ভেন্যু তাদের কতদিন থেকে তারা আগের থেকে জানে, সেই বিশ্বকাপ যদি ওয়েস্ট ইন্ডিজেও হয়, এটা তো শেষ নেই। সব কিছু মিলে যেটা আসছে যে আইসিসি এক্ষেত্রে কোনো ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করেছে কিনা। তার আগে বলে নেই যে হ্যাঁ টাইম লাইন অবশ্যই একটা ব্যাপার। ইন্ডিয়া যখন বলেছিল 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি তারা সেপ্টেম্বরে মানে ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেপ্টেম্বর প্রায় 3 মাস, সেটা একটা ব্যাপার, এবং তখনও ফিক্সচার হয়নি। বাট ওইখানে একটা ব্যাপার হচ্ছে যে তারা কোনো কারণ উল্লেখ করেনি, তারা জাস্ট বলেছিল যে এটা আমাদের গভর্নমেন্টের অর্ডার, সিম্পল, উই ক্যান নট ট্রাভেল, শেষ। এরপরে কী আলোচনা সেটা এখন এরপরে করো। সেটা নিয়েও শুরুতে মহসিন নাকভি তখনও পিসিবি চেয়ারম্যান, তিনি শুরুতে বলছেন না এটা কোনোভাবেই হাইব্রিড মডেল মানবে না, হ্যান ত্যান। দিন শেষে দুবাইয়ে, শুধুমাত্র দুবাইয়ে থেকেই ইন্ডিয়া খেলেছে, চ্যাম্পিয়নও হয়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রে যদি মানা হয়, বাংলাদেশের ক্ষেত্রে তাহলে কেন মানা হলো না? টাইম লাইনের ব্যাপারটা আমি এ কারণে বললাম যে মুস্তাফিজের ইস্যুটা কিন্তু মোস্ট রিসেন্ট, মানে যেটার উপর বেস করে সিকিউরিটি কনসার্নটা বিসিবি অ্যারাইজ করলো বা বিসিবি মেনশন করলো,
সেই ঘটনা কিন্তু আগে ঘটে নাই, মানে ওই ইন্ডিয়ার মতো ওরকম না যে তারা আগের থেকেই ডিসাইডেড, তাহলে এটা তো একটা রিসেন্ট ঘটনা। সেক্ষেত্রে আসলে তাহলে মানে ফলটা কি দুরকম হলো কি না? না না, আমি বলি তো শোন, একটা হলো সিকিউরিটি কনসার্ন, সিকিউরিটি কনসার্নের তোর কিন্তু কোনো টাইম থাকবে না। হ্যাঁ, থাকবে না। শুরু আগের দিনও তোর সিকিউরিটি কনসার্ন হতে পারে। হ্যাঁ, এবং হতে পারে হ্যাঁ, সত্যিকার অর্থে যদি সিকিউরিটি কনসার্ন হ্যাঁ, এবং সেই সিকিউরিটি কনসার্ন যদি আইসিসি থার্ড পার্টি দিয়ে মানে অ্যাসেস করে দেখে, এরপরে বলে, এরপরে তার বলার কিছু থাকবে না। এই ক্ষেত্রে তাই হয়েছে। আইসি তো বলেছে যে তাদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্টও আপনার আলটিমেটলি যখন আলটিমেট রেজাল্ট দিয়েছে তখন কিন্তু সেখানে বলেছে যে তাদের ওই ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্টও কোনো থ্রেট কোনো নির্দিষ্ট দলের জন্য পাওয়া যায়নি। বাট আমি যেটা বলছিলাম যে সিকিউরিটি কনসার্ন যদি সত্যিকার অর্থেই থাকতো সেটা প্রতিষ্ঠিত করতে পারলে তুই মানে স্কেজুল হওয়ার পরেও সেটা দাবিটা জোরভাবে জানানো সম্ভব, কিন্তু সেটা তো বাংলাদেশ পারে না। এখন ইন্ডিয়া আর পাকিস্তানের ক্ষেত্রে শুধু স্কেজুল হওয়ার আগেই যে হয়েছে তা না, তারা তো তাদের দুটো বোর্ড এটা ডিসাইড করেছে। হ্যাঁ, যে মানে 27 পর্যন্ত আইসিসি একটা মিটিং, আইসিসির মিটিংয়ে একটা সাইড লাইনে তাদের মধ্যে আইসিসিকে সাক্ষী রেখে তাদের মধ্যে সেই এটা হয়েছে, মিউচুয়াল একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে যে 2027 পর্যন্ত এই দুই দেশের খেলাগুলো তারা এখানে হাইব্রিড মডেলে খেলবে। সেটা তো দুইটা দেশের বোর্ডের মধ্যে হয়েছে। তো তুমি বিসিবি, তোমার যদি এত ক্ষমতা, তুমি এত ডিপ্লোমেসি থাকে, তুমি বিসিসিআইয়ের সঙ্গে বসো, ঠিক করো এটা, তাহলে তো আইসিসি কিছু বলা থাকতো না। তো আমার কথা হলো যে এই ডাবল স্ট্যান্ডার্ড যে হয় না এখানে, এটা হলো মূল ব্যাপার। তারপরে হলো যে মানে তোর ইন্ডিয়ার কাছে নত জানো ধরলাম অন্যান্য বোর্ডগুলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এরা কি নত জানো? মানে নত যেন না হলেও ধরেন ওইখানে তো একটা ব্যাপার আছে, তাদেরও স্বার্থ আছে, এবং ইন্ডিয়ার সাথে ধরেন বিক্রি থেকে শুরু করে সব কিছু তাদের তো এটা একটা আছে যে একসময় যেটা ধরেন এশিয়ান একটা কোরাম ছিল খুবই স্ট্রং, যে কারণে বাংলাদেশ পেয়েছে, তাই না? জগমোহন ডালমিয়া তখন ওই জিনিস তখন তো আফগানিস্তানও পেয়েছে। হ্যাঁ, তাই না? ইন্ডিয়া পাকিস্তান এই সময় তো একটা ছিল, সেই জিনিসটা তো নাই, কারণ বিসিসিআই অনেক আগেই এশিয়ার এই জিনিস স্বার্থ বা এইসব দেখা বাদ দিয়ে তারা হয়তো দুদিন পরে বলবে যে এশিয়া কাপ তারা খেলবে না। হতে পারে। শেষ যে ঘটনা ঘটেছে সেটা তো বলতেই পারে। কিন্তু আতিফ রহমান ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরেন এই হাইব্রিড মডেল বিসিবি যেটা চাচ্ছে, বা যেরকম বলা হচ্ছে যে হ্যাঁ সিকিউরিটি থ্রেট, বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে আমরা যাব না, ওরা বলতেছে ওরা ওখানে যাবে না, পাকিস্তান যায় না, ইন্ডিয়া পাকিস্তানে যায় না, মানে ক্রিকেটের এই ব্যাপারগুলো একটা ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড ইভেন্ট, যেমন ধরেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আরেকটা ব্যাপার বলতে হবে, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের যে নির্দেশ সেই জিনিসটা তো নতুন না, এবং ওই সময়ও কিন্তু তখন মনে হয় না নতুন কিছু ঘটেছিল, এই শেষ যে ইন্ডিয়া পাকিস্তানের টেনশন সেটা কিন্তু আরও পরে সিন্ধুরে আগে। হ্যাঁ, তো তখন তাহলে বিসিসিআই কেন অ্যাগ্রি করেছিল? মানে যখন ধরেন এই পুরা শিডিউলটা হচ্ছে 2031 পর্যন্ত দিতে, এই সাইকেলে ওয়ার্ল্ড টুর্নামেন্ট বা গ্লোবাল সব ট্রফির হোস্ট দেওয়া হচ্ছে সব কিছু, তখন তো নিশ্চয়ই বিসিসিআই হ্যাঁ ডেফিনেটলি না, এটা তো করবে, এটা তো একটা ট্যাকটিক্যাল গেম, কিন্তু এটাই। হ্যাঁ না, আমি বলতেছি মানে এই জিনিসটা ক্রিকেট যে এই পর্যায়ে গেল, হ্যাঁ বাংলাদেশের এই বিসিবির এই ফল্ট, এই ব্যাপারে ডিসঅ্যাগ্রি করার কোনো সুযোগ নেই। ডিপ্লোমেসি থেকে শুরু করে আপনি যেটা বললেন যে হ্যাঁ সিকিউরিটি অনেক রকমের ওয়ে আউট আছে, যে ধরেন আইসিসিকেও তারা কি এমন কোনো রিপোর্ট মানে পেশ করেছে বা দেখিয়েছে যে হ্যাঁ এটা আমাদের ইন্টেলিজেন্স বা যেটা বলা হচ্ছে এটা আমাদের এক্সপেক্ট, জাস্ট কয়েকটা নিউজের লিঙ্ক দিলে তো নিউজের লিঙ্ক দিলে হবে না, সেই সেটা নিউজ মুস্তাফিজ সংক্রান্ত নিউজ। হ্যাঁ, সেই নিউজের না লিঙ্ক না, আমি অনেক তো পাওয়া যায়। ভারতের বলি সেটা থেকে যে ধরেন মানে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এখানে একটা নতুন মানে পলিটিক্যালি যদি চিন্তা করি, এখানে নতুন একটা গভর্নমেন্ট আসছে পোস্ট জুলাই, গভর্নমেন্ট আসার পর তাদের ওয়ান অফ দ্য মেজর মানে ফোকাল পয়েন্ট ছিল অ্যান্টি ইন্ডিয়া একটা মনোভাব। এই জিনিসটা কিন্তু গভর্নমেন্ট আসার পরপরই বোঝা গেছে, ইট ওয়াজ কোয়াইট ক্লিয়ার উইদিন 15 days 20 days অর, ঠিক আছে না, ক্লিয়ার হয়ে গেছে। দেন আমাদের গভর্নমেন্ট তো তাহলে তখনই কেন বললো না যে ভাই আমরা আগেই বলে দাও যে আমরা যাবো না, আমাদের মানে উই আর নট শেয়ারিং দ্য সেম পয়েন্ট অফ ভিউজ। না সেটা তো ধরেন মানে ইন্ডিয়ার দিক থেকেও আসলে করেছে এই গভর্নমেন্টের সাথে, ধরেন বাংলাদেশের না, না, normal মানুষের- গভর্নমেন্টের সাথে- না, না, মুস্তাফিজের ঘটনা থেকেই হয়েছে, আমরা সবাই জানি, এই জন্যই তো বাংলাদেশ ওটা প্রতিষ্ঠিত করতে পারেনি, কারণ বাংলাদেশ তো মুস্তাফিজের ঘটনার আর পর থেকে বাংলাদেশ চিন্তা মানে করছে। ভুল করছে সেটা মানে থেকে যে ইন্ডিয়া পাকিস্তানের যে টেনশনটা তারা এস্টাবলিশড, মানে যে ব্যাপারটা ওই একটা লেয়ার আগের থেকে তারা করে রাখছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে হয়তো অদৃশ্য থাকলেও সেই জিনিসটা মানে সোজা কথায় এরকম অ্যারাইজ করছে হচ্ছে মুস্তাফিজ। হ্যাঁ, না না, তাই না? কিন্তু আমার মনে হয় যে মানে ইন্ডিয়া পাকিস্তানের স্ট্যাবলিশ করার একটা বড় কারণ হচ্ছে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন আছে, না সেটা তো বাংলাদেশে তো আর ওটা নাই, মানে না, বাংলাদেশ হ্যাঁ, চিন্তা আমরা করলেও নাই। ওই আলোচনায় না যাই, মানে ওটা হ্যাঁ, তো মানে বলতে যে তাদের আন্তর্জাতিক তাদের সম্পর্কের আলোচনা তাদের তো বা প্রবলেমটা অনেক বড় প্রবলেম, হ্যাঁ, মানে কারণ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার রিলেশন তো কখনোই যে মানে সাপে ডেউলে ছিল না, মানে এটা তো ক্রিকেটিং রিলেশন, কারণ এই গভর্নমেন্ট আন্ডার আসছে না, অনেক আমদানি হচ্ছে অন্যান্য না। খেলা, So, মানে অন্যান্য খেলাতেও আসছে। অন্যান্য খেলাতে আছে, তো ওইটা না, আমার মনে হয় যে উই হ্যাভ মানে আমরা মুস্তাফিজ ইস্যুটা মানে মুস্তাফিজ ইস্যুটাকে উই ট্রাই টু ক্যাচ দ্যাট ইস্যু, মানে টু বি অনেস্ট মুস্তাফিজ ইস্যু ইজ নট আ ক্রিকেটিং ইস্যু,
ইট ওয়াজ ক্যাশড বাই বোথ পার্টিজ ইন দ্য সেন্স যে যখন মুস্তাফিজকে বাদ দেওয়া হলো তার একটা বড় কারণ হচ্ছে এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটা নির্বাচন আছে। হ্যাঁ, নির্বাচনে বিজেপি লোক দিছে, বিজেপি একটা হিন্দু কমিউনিটিকে খুব ভালোভাবে ধরতে চায়, মুস্তাফিজকে ব্যাংক করে তারা ওই কমিউনিটির একটা বড় অংশ তারা পাবে বলে আশা করে। দিস ইজ দেয়ার সাইড অফ দ্য স্টোরি। আমরা কি করলাম, আমরা দেখছি যে মুস্তাফিজকে লেটস ক্যাশ ইট, আমাদের অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা লেটস রিইনস্টিগেট করি, আবার নতুনভাবে এটাকে মানে সবার সামনে তুলে ধরি, বিকজ দ্যাট ওয়াজ আওয়ার প্রাইম ইয়ে। সো দুইটা দেশই ক্যাশ করছে। আমাদের মুস্তাফিজ ইস্যু ওয়াজ ব্যাড, মানে ইট ওয়াজ ব্যাড, বাট আমার মনে হয় যে মানে বিসিবি যেভাবে এটাকে হ্যান্ডেল করছে ইট ওয়াজ মানে ব্যাপারটা হচ্ছে যে যখন বিসিবির কোর্টে বলটা আসছে তখন তারা আর আরেকটা ওই কথা কোর্টে বলি, পাঠানো আরেকটা দূরের কথা। কথা, তারা আউট অফ দ্য গ্রাউন্ড করে আউট অফ দিচ্ছে। দ্য গ্রাউন্ড। হ্যাঁ, আর আরেকটা থেকে মুস্তাফিজ যেটা আইসিসি মেন ইয়ে, সেটা থেকে যে মুস্তাফিজে খেলা হবে, মুস্তাফিজ খেলার কথা ছিল কোথায়? কলকাতায় কলকাতা নাইট রাইডার্স। কি খেলা? আইপিএল। একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, Yep. সিকিউরিটি অ্যাজ পার ডোমেস্টিক টুর্নামেন্ট। Yep. এরপরে ইন্ডিয়ার যে খেলা হবে একটা বাইল্যাটারাল সিরিজ। কি খেলা? একটা বাইল্যাটারাল সিরিজ, সিকিউরিটি অ্যাজ পার বাইল্যাটারাল সিরিজ। এরপরে থার্ড সিকিউরিটি কি? ওয়ার্ল্ড কাপ, সিকিউরিটি অ্যাজ পার ওয়ার্ল্ড কাপ। সো হিজ সিকিউরিটি কনসার্ন ইজ নট অ্যাপ্লিকেবল টু আ টিম হুইজ ট্রাভেলিং ইন দ্য ওয়ার্ল্ড কাপ। লেয়ার তো চেঞ্জ হয়ে থাকে, আমরা দেই না তিন স্তরের, মানে স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর সেটাই অনেক হাই থাকবে। সো মানে হাউ দেয়ার, মানে এটা তাদের ভাষ্য, আমি যেটা বলছি এটা হচ্ছে তাদের ভাষ্য যে হাউ দেয়ার কম্পেয়ারিং এভরিথিং, মানে উইথ মুস্তাফিজে এইখানে দিচ্ছে পারছে পুরো জায়গায় যাবে না। এবং আর যেই রিপোর্টটাতে সবচেয়ে বেশি আলোচনা করেন ভাই, সিকিউরিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, ইন্টারনাল সিকিউরিটি অ্যাসেসমেন্ট। না ওখানে ওটা তো ধরেন হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু সব বোর্ডেই হয়, সবসময় সব বোর্ডেই দেয়। এবং এই অ্যাসেসমেন্ট রিপোর্টে পড়ে দ্য ওনলি থিং দ্যাট দে ডাজ ইজ দ্যাট তারা তাদের রিজার্ভেশনটা জানায়। হ্যাঁ আমার এই জায়গায় মনে হচ্ছে এই হোটেলের সামনে এতগুলো লোকের বদলে আরো এত বেশি লোক থাকা উচিত। ইন্টারন্যাশনাল ব্যবস্থাগুলো ওরা জানে। ইন্টারন্যাশনাল রিপোর্ট আমরা দেখি নিউজিল্যান্ডের দুইজন লোক আসে, অস্ট্রেলিয়া খেলা হলে দুইজন লোক আগে বাইলেটারাল সিরিজেই তো চলে আসে সব। চলে আসে। সো এই অ্যাসেসমেন্ট রিপোর্টটা কিন্তু ইজ নট দ্য মানে বাইবেল অফ মানে সিকিউরিটি। ভাই ওইটা ধরলে, ওইটা সিরিয়াসলি ধরলে বাংলাদেশেও কোনো দল তাহলে আসবে না। এক্স্যাক্টলি, তাই না? ওইটার উপরে প্রত্যেক ভিত্তি সিরিজের করে আগে আপনার থাকে, হ্যাঁ। নতুন অ্যাসেসমেন্টটা হয় যে না, আমার মনে হচ্ছে যে এই যে জায়গাগুলো ওই এটা তো সিকিউরিটি রিপোর্টটা আমাদের সিকিউরিটি standard একটা protocol। কিন্তু সেই রিপোর্টটা এটা standard প্রকাশ না protocol। করার কথা। কি প্রকাশ করবে? সো ওইটাও তো এখন আর প্রকাশ করে কি হবে? বললাম আর কি। না, ওইটাকে যদি ওইটা নিয়ে উনি এত মাথা ব্যথা দেন, যদি সত্যিই খেলার ইচ্ছা থাকতো তাহলে ওই রিপোর্টটা ধরেই তো বলা উচিত ছিল যে আমাদের এই রিপোর্টটা দেখে মনে হচ্ছে এইসব জায়গায় ঝামেলা, আপনার এই জায়গায় বাড়ান। হ্যাঁ ফার্দার অ্যাসেস করেন। 2 দিন একদিন খেলা হয় না ইয়েতে, বিপিএল কোথায় বিপিএল কোথায় খেলা হয়নি? সিলেটে একদিন খেলা বন্ধ হলো, একদিন। একদিন খেলা বন্ধ হলো, বিপিএল সিলেট চট্টগ্রাম ফেস বন্ধ হয়ে গেল। আর মানে হাউ দে ক্যান মানে ফিল দে জাস্ট সেই যে চলে যাবে। খুব ভালো উদাহরণ দিচ্ছে আর কি এটা। না ওইটা ধরেন হয়তো দিন শেষে ওই রকম জিনিসও Time হয়তো change. আইসিসি চাইলে করতে পারতো না, এমন হয়তো না, হয়তো করতে পারতো। এখানে রেস্ট্রিকশন অনেক কিছু থাকলে, কারণ ক্রিকেটে অনেক রকমের ব্যাপারই ঘটে, এটা ওই টিম সোয়াপ হ্যান ত্যান ওগুলাও হয়তো করতে পারতো, বাট যেটার কারণে করেনি সেটা হচ্ছে বিসিবির এই রোল এবং বিসিবির এই হার্ড, Definitely. তাই না? তো রনি ভাই এখন তো আসলে ওয়ার্ল্ড কাপ বলে লাভ নাই, স্কটল্যান্ড চলে আসছে, স্কটল্যান্ড যতই সরি মানে বাট তুই যেটা বলছিলি ওইটা আমি আবার আরেকটু বলি যে হ্যাঁ, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য কিন্তু আইডিয়াল না। তুই যেটা বলছিলি যে না, আমি ওইখানেই আসছি আর কি, ওই জিনিসটা হয়তো আরেকটু পরে আসবো। তার আগে হচ্ছে যে বাংলাদেশের মানে এই ওয়ার্ল্ড কাপ না খেলার তো কিছু ইমপ্লিকেশনস আছে, সেটা শর্ট টার্ম হবে, লং টার্ম হবে, অনেক রকমের প্রভাব আছে, আশঙ্কা আছে, আনসার্টেনিটি আছে। অবশ্যই আপনার ইমিডিয়েট কোন ব্যাপারটা আসলে মনে হয় যে এটা আসলে একটা বড় লস ওয়ার্ল্ড কাপ খেলতে না পারা, সেটা ক্রিকেটারদের বা বাংলাদেশের ক্রিকেটের ওভারঅল ব্যাপার, মানে ইমিডিয়েট যে ইম্প্যাক্টটা আসলে পড়বে? বিশ্বকাপ খেলছে না, এটাই তো একটা ইম্প্যাক্ট। তো বিশ্বকাপ না খেলা মানে কি একটা তোর বাংলাদেশের মতো জায়গাগুলোতে, দেশগুলোতে তো মানে ক্রিকেট বা যে কোনো খেলাধুলা তোর বৈশ্বিক ইভেন্টগুলো ধরেই তো আসলে তুই উত্তেজনা বল। তুই একটু আগে বলছিলি একটু শো শুরু হওয়ার আগে, কিংবা আমরা যেভাবে শুরু করলাম যে হাওয়া বাতাস কিছু লাগছে না, বা আমরা কী করবো ওয়ার্ল্ড কাপের সময়, আসলে ওয়ার্ল্ড কাপের সেই উত্তেজনাটা আমরা ফিল করবো, বা মানে সেটা আমাদেরকে ততটা স্পর্শ করতে পারবে। আমার মনে হয় যত সময় যাবে, ওয়ার্ল্ড কাপ যত কাছাকাছি চলে আসবে, মানুষের ফিল করা শুরু করবে এই জিনিসগুলো। অনেকের মনোভাব দেখবি তুই ঘুরে গেছে, ঘুরে যাবে যখন দেখবি যে অন্যান্য দল খেলছে, অন্যান্য দলের এত কিছু হচ্ছে, অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, তখন ডেফিনেটলি তখন তোর বুকের ভিতর কোথাও মানে ফাঁকা অনুভব করবি। ঠিক আছে, ফাঁকা অনুভব করবি। এটা হলো মানে
ইমোশনের কথা আসে, সত্যি কথা বলতে গেলে এগুলো হলো ইমোশনের কথা। এটা তো ডেফিনেটলি হবে। তারপরে ওয়ার্ল্ড কাপ যখন হচ্ছে, তুই তোর দলকে দেখছিস না, তোর দেশকে দেখছিস না, এত বছর পর প্রথমবার। এটা মানে এই ফিল্ডটা ক্রিকেটাররা কী চিন্তা করবে তুই চিন্তা করে দেখ। আমি বলছি না যে কোনো মূল্যে খেলতেই হবে ওয়ার্ল্ড কাপ, কিন্তু এটা যে কোনো মূল্যের মতো ব্যাপার ছিল না, ঠিক আছে? এই জন্যই হলো হতাশাটার কিংবা ওই আক্ষেপটার ব্যাপারটা থাকবে। তারপরে তো তোর টাকা পয়সার ব্যাপার এগুলো তো আছেই। আমার ইমিডিয়েট যেটা হচ্ছে যে ইন্ডিয়া যদি নতুন সরকার বা নতুন বোর্ড এসে ঠিকঠাক করতে না পারে, ইন্ডিয়া তো আসবে না বাংলাদেশে অগাস্টে। ইন্ডিয়া যখন আসবে না, আমাদের অন্যান্য এই যে তুই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা বললি, তারা কি চিন্তা করবে? তারা ডেফিনেটলি আসার আগে দুইবার ভাববে। সেখানে তো বিসিসিআইয়ের একটা ব্যাপার থাকবে। ডেফিনেটলি বুঝছি, আসার আগে দুইবার ভাববে। আমাদের আগামী বছর এশিয়া কাপটা আছে, সেটার ভবিষ্যৎ কী হবে, তো অনেক কিছুই তো ভাবনায় আছে আসলে। এশিয়া কাপটা আগামী বছর আছে, ইন্ডিয়া না আসা মানে তো এশিয়া কাপ বাংলাদেশ, মানে এশিয়া কাপ হবে না, অথবা বাংলাদেশ থেকে সরে যাবে, যদিও এখনও মানে বেশ দূরের ব্যাপার এগুলো। বাট যেটা হলো যে মানে আইসিসিতে বাংলাদেশের হোল্ড, একটা স্ট্রং হোল্ড প্রতিষ্ঠিত হয়েছিল, এটা মানে সব কিছুর পরও সেটার কৃতিত্ব পাবন ভাইকে দিতে হবে। পাবন ভাইয়ের কত সমালোচনা আমি করেছি, আমার মনে হয় না আমার মতো কেউ করেছে, মানে নাম ধরে উল্লেখ করে অনেক কিছু নিয়ে আমরা প্রচণ্ড সমালোচনা করেছি বছরের পর বছর, এবং সেগুলো খুবই যৌক্তিক ছিল, এখনও মনে করি খুব যৌক্তিক ছিল। কিন্তু আমার এটাও বলতে হবে যে তিনি এই যে আইসিসিতে আমাদের হোল্ডটা প্রতিষ্ঠিত করা, এফটিভিতে যথেষ্ট পরিমাণে ম্যাচ আদায় করা, সেটা অনেক বেশি তা না, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো না ডেফিনেটলি, কিন্তু বাংলাদেশের আগের চেয়ে অনেক বেশি। সেখানে পাবন ভাইদের ভূমিকা ছিল। প্লাস হলো যে ফিনান্সিয়াল যে আমরা এখন যে টাকা আইসিসি রেভিনিউ থেকে পাই, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ মানে মিডল রেঞ্জ কান্ট্রিগুলোর সমান, এটা পাবন ভাইরা কিন্তু আদায় করেছেন। তাদের সেই কূটনৈতিক দক্ষতা হোক, যে দক্ষতাই হোক, তারা আদায় করেছেন, সেই কিন্তু তাদেরকে দিতে হবে। তো ডেফিনেটলি সেই স্ট্রং হোল্ড যে বাংলাদেশের নাই, এখন তো এই ঘটনায় তো স্পষ্ট প্রমাণ, তোর 14-2 ভোটাভুটিতে স্পষ্ট প্রমাণ। তুই কিন্তু সেইটা আনলেস আনটিল নতুন বোর্ড এসে আবার কেউ ওই জায়গাটা নিতে পারে বা এই ডিপ্লোমেসি দিয়ে সেই জায়গাটা আদায় করতে পারে, তাছাড়া তুই কিন্তু পরের বার যখন এফটিপির সামনেই এফটিপির বসতে হবে মিটিংয়ে, সেখানে কিন্তু দরকার বেশি জায়গাটা বাংলাদেশ থাকবে না, বাংলাদেশে কেউ পাত্তা দেবে না। কারণ বাংলাদেশের অবস্থানটা খুব নগ্নভাবে ফুটে উঠেছে এই এত যে কতটা তলা নিতে বাংলাদেশ আছে। একরকম মানে আইসোলেটেড হয়ে যাওয়ার তো একটা হুমকি আশঙ্কা আছে। হ্যাঁ ডেফিনেটলি বাদ দে, মানে সেটা তো সরাসরি বলবো না ওদেরকে বাদ দাও, আচার আচরণের কথা বিভিন্ন ইয়াতে ফুটে উঠবে কিন্তু তারপর। সো এই জিনিসগুলো আমার মনে হয় যে ওই যে কনসিকুয়েন্সেসগুলো ভাবার কথা না, যে কথাটা তামিম ইকবাল বলেছিলেন, যে কারণে তাকেও ওই ভারতীয় দালাল বলা হলো, তিনি কিন্তু এই কথাগুলোই বলেছিলেন। তিনি কিন্তু একবারও বলেন নাই যে ভারতে গিয়ে খেলতে হবে, তিনি বলেছিলেন যে সবাই যেন একটু বসে শুনে ভাবতে হবে, ভেবে যেন ডিসিশনটা নেয়। ব্যাপারগুলো তো ভাবতে হবে, যারা ক্রিকেট চালায় তাদেরকে তো ভাবতে হবে। হয়তো আমরা স্পোর্টস অ্যাডভাইজার এত ডিটেলস কিছু বুঝবেন না, জানেন না, তার হয়তো জনগণের কথা ভেবে তিনি হয়তো যাওয়া মানে তাদের যেহেতু দায়িত্ব শেষ, তিনি বীর হয়ে জনগণের কাছে হিরো হয়ে তিনি যাবেন, তার সেই উদ্দেশ্য না হয় থাকলো। তোমরা যারা ক্রিকেট চালাও, তোমাদের তো এই জিনিসগুলো বোঝা উচিত। তুমি তো জানো, বুলবুল ভাই ডেফিনেটলি জানে, বুলবুল ভাই ডেফিনেটলি জানেন, তিনি আইসিসি এত বছর কাজ করেছেন, তিনি তার মেথডগুলো জানেন, কি জানেন যে কী কী ফলাফল হতে পারে। তো তার এগুলো বোঝা উচিত ছিল। আর যদি এত প্রেশার থাকে, ব্যক্তিত্ব থাকলে ছেড়ে চলে যান আর কি, ছেড়ে দিন, চলে যান, পদত্যাগ করুন। আমাদের কাছেও, দেশের ক্রিকেটারদের কাছেও আপনি হিরো হয়ে থাকতেন। এই ক্ষেত্রে ওই মানে একটা ঘটনা বলে তারপর আতিফ ভাইয়ের কাছে কোশ্চেনটা যাবো আর কি, যে আপনি যেটা বলছিলেন না যে ক্রিকেট বোর্ড বা এই দিক থেকে আসলে মানে মেসেজটা বা পুরো অবস্থাটা যাওয়া দরকার। যেমন কদিন আগে ড্যারেন গব যে বিপিএল কমিটি করে গেলেন, আপনি তার সাথে কথা বলেছেন সিলেটে, উনি একটা ওই টকস্পোর্টের তার এইসব ব্যাপারে খুবই একটা স্যাড ঘটনা এইভাবে বলে তারপরে বলছিলেন যে 2003 সালে যখন ইংল্যান্ড রবার্ট মুগাবের ওই আমলে জিম্বাবুয়ে যেতে চায়নি, তখন ইংল্যান্ড গভর্নমেন্ট যেটা করছিল যে পুরো ডিসিশন ছেড়ে দিয়েছিল হচ্ছে তাদের টিমের উপর। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে না যাওয়ার সিদ্ধান্তটা ছিল হচ্ছে নাসির হুসেইনের। মানে গভ হয়তো এটা বলছিলেন যে আসলে গভর্নমেন্ট এই সিদ্ধান্তটা দিলে আমাদের উপর স্ট্রেসটা কমতো, বাট স্টিল তারা শেষ পর্যন্ত পারে স্বাধীনতা দিতে দিতে এমন পর্যায়ে ওই রেসপেক্ট, ওই স্বাধীনতাটা দিয়েছে, হ্যাঁ যাবে না, এটা সিদ্ধান্ত নেবে হচ্ছে ক্রিকেট ক্যাপ্টেন। আতিফ ভাই, রনি ভাই যেটা বলছিলেন যে ফিনান্সিয়াল বা ওই রেভিনিউ পাওয়ার ক্ষেত্রে, তো ওয়ার্ল্ড কাপ না খেললে কয়েক কোটি টাকার হয়তো একটা প্রাইজ মানি বা পার্টিসিপেশন ফি যদি সামনে আরও যায়, যদিও সেমিফাইনাল খেলার ইচ্ছা তো বাংলাদেশের মানে গতবার ফুটে ওঠে নাই, চান্স পায় না, মানে চান্স পেয়ে ওইভাবে হেলায় হারানো ওই ক্রিকেটীয় আলোচনায় তো আমরা আর ফিরে যাবো না। না, এটাই বলতেছি, মানে এরকম তো একটা ব্যাপার ছিল যে সেমিফাইনাল বা যত দূরই যাক একটা ব্যাপার ছিল, ম্যাচ ফি থেকে শুরু করে সব কিছু। তো এই ফিনান্সিয়াল লস এটার বাইরেও তো আসলে আরও অনেক রকমের আছে। ফিনান্সিয়াল লস তো নাই,
মানে শুধু board এর শুধু তো financial loss। হ্যাঁ শুধু ক্রিকেটারদের আছে। হ্যাঁ বোর্ডের তো 27 সাল পর্যন্ত সব কিছু করা আছে, ফিনান্সিয়াল লস নেই। মানে কথা বলাটা খুব ইজি, কথা বললে বলা যায়, কিন্তু মানে কোট আনকোটের বাইরের কথাটা একটু বলেন। প্রথম থেকে যে ক্রিকেটারদের ম্যাচ ফিট আছে এগুলো বাদ দিলাম। আমার দুটো জিনিস খুব, আমরা বললাম যে আমরা থার্ড হায়েস্ট ভিউয়ারশিপ সব কিছু হ্যান ত্যান, তারপরেও বেসিক্যালি আইসিসির কাছে আমরা হচ্ছে গিয়ে 1 ভোট অ্যাপার্ট ফ্রম আওয়ার কান্ট্রি। সো এরপরে আমরা যখনই টেবিলে বসবো তখন সবাই কিন্তু বলবে যে যখন আমরা চাইবো নেক্সট, তখন কিন্তু সবাই ওই কথাটা মাথায় রেখে, যে রনের বলতে যে আমিও যেটা বলার চেষ্টা করছি যে আইসিসি এই যে বুলভাই যে ভিউয়ারশিপের কথাটা বলছেন, আইসিসি উইল সাডেনলি ক্যাশ ইট। এই ধরনের ভিউয়ারশিপ আমরা লুজ করতেছি। আমি যদি আজকে ব্রডকাস্টারের সাথে থাকতাম, আমার ব্রডকাস্টার কিন্তু প্রথমে চিঠি দিবে আইসিসিকে যে এই ধরনের একটা ভিউয়ারশিপ লুজ করতেছি, সো এই টাকাটা আমি দিতে পারবো না। আইসিসি কী করবে? আইসিসি বলতে ওই কম্পালসারিটা বিসিকে দিতে হবে। মানে এটা ভেরি খুব বেশি চিন্তা কমপ্লিকেটেড না, অ্যাজ আ ব্রডকাস্টার সিম্পল ব্যাপার। আপনি খেলতেছেন না, আপনার এত থার্ড ফোর্থ ভিউয়ারশিপ, ওইটা তো আমরা লুজ করতেছি। হ্যাঁ, বাংলাদেশের ভিউয়ারশিপ আর স্কটল্যান্ডের ভিউয়ারশিপ তুই তো বুঝতে পারছিস। হ্যাঁ, সো আইসিসি উইল ডেফিনেটলি আস্ক ফর আ রিমুনারেশন, যে এই টাকাটা আমাদের দিতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা হলো, এরপরে আইসিসি উইল অলওয়েজ ওয়েন গোয়িং ফরওয়ার্ড বাংলাদেশকে টাকা দেওয়ার ক্ষেত্রে অলওয়েজ একটু ইয়ে করবে, যে এনারা তো আপনি আমাকে এম্বারাস করছেন ইন ফ্রন্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড, একটু রিজার্ভ থাকবে, তাই তো? একটু রিজার্ভ থাকবে। থার্ড যেটা হলো সেটা হচ্ছে কি, যে মানে আরও হাস্যকর কিছু জিনিস ঘটছে। সেটা হচ্ছে কি, ওনারা একটা ডিসপিউট পাঠাচ্ছে চিঠি, হ্যাঁ, ডিসপিউট চিঠি। ওইটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, যে ডিসপিউট চিঠি। আইসিসি ডিসপিউট চিঠিটা পাঠায় কার কাছে? পিসিবির সাথে বিসিবির প্রবলেম, সেটা আইসিসি ডিসপিউট কমিটি চিন্তা করে যে এই ডিসপিউটটা মিলা দাও। আমাদের প্রবলেমই তো আইসিসির সাথে। আইসিসির বেতনভুক্ত লোক আইসিসির বিরুদ্ধে ইয়ে করবে, এটা তো মানে শেষ পর্যন্ত ওটা তো আর হয় নাই, না, ওনার আরবিট্রেশন যাবে না। হ্যাঁ। বাট এইগুলো আমার যেটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে কি, যে এই বোর্ড মানে সামনে যারাই এই বোর্ডে যারা থাকবেন আর কি, যদি বলবে যতদিন আছেন, বাট তারা আইসির সাথে নিজেদেরকে কীভাবে খাপ খাওয়াবে। পরের আইসিসি মিটিংয়ে কীভাবে যাবে? হ্যাঁ, পরের আইসিসি মিটিংয়ে কি আর এখন কিন্তু মানে মানে উই আর আ মাইনরিটি ইন দ্য আইসিসি, ডেফিনেটলি, মানে ওয়েদার উই অ্যাকসেপ্টেড অর নট, মানে বাংলাদেশ কিন্তু এখন আইসিসির বোর্ড মিটিং কিন্তু একটা মাইনরিটি কিন্তু মেজরিটির সামনে কিন্তু কথা বলে। এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়লো আমার, যে ফারুক ভাইরা বা অনেকেই বলছেন, বুলুল ভাইরা, যে ভোটাভুটির জন্য তারা প্রস্তুত ছিলেন না, ভোটাভুটি না হবে। এটা তো তাহলে হিউজ একটা ফেইলিওর তোমার ডিপ্লোমেসি। অবশ্যই, মানে তুমি এরকম কোনো আঁচই পাও নাই যে হ্যাঁ, কি হচ্ছে। মানে তাহলে ওই মিটিং এ আসলে তারা কোন এজেন্ডা বা কোন কি কি ভেবে কি ঢুকেছে? প্রিপারেশন, একটা হিউজ হ্যাঁ, একটা কি স্টেক। preparation ছিল? আমাদের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন, আমাদের দেশের প্রাইড, আমাদের দেশের মান সম্মান সব কিছু একটা স্টেক। তাহলে কি প্রিপারেশন নিয়ে গেছেন আপনারা? না না, আমি একটা প্রিপারেশন নিয়ে তো গেছি, খেলবো না, আমরা খেলবো না, আমরা খেলবোই না, এটা প্রতিষ্ঠিত হইতেই হবে। না না, তারা যে আবার আমরা এটা খেলবো না, বলছেন খেলবোই না। যে ভোটাভুটির জন্য তো ভোট আমরা কেন আমাদের হবে? ক্রিকেটের দিয়ে সব কিছু দিয়ে মানে তারপরে আমরা খেলবো না, এটা প্রতিষ্ঠিত হইতেই হবে। এটা আর কিছু বলার নেই আমার। মানে বলা যাবে না, মানে বলতেছি যে রনি ভাই, আপনার তো জনি ভাই, আপনিও যারা আমরা জানি, ওই মিটিংটা হ্যাভ ডুমড আস, অ্যাকচুয়ালি হ্যাভ ডুমড আস। এবং তার চাইতে বড় যেটা ডুম করছে সেটা আমি বলি, সেটা হচ্ছে দ্য লিকেজ, যে বাংলাদেশ ইজ ট্রাইং টু সোয়াপ উইথ আয়ারল্যান্ড। ইট ওয়াজ আ কনসেপ্ট দ্যাট আইসিসি ওয়াজ অলসো থিঙ্কিং, বাট এই বাংলাদেশের একজন, মানে বাংলাদেশ যখন এটা ডিমান্ড করবে তখন তো আইসিসি আবার কিন্তু যখন লিক হয়ে গেল তখন আর কি আইসিসি গট টোটালি, বিকজ ইট ওয়াজ আ থিং দ্যাট দে ওয়ার অলসো থিঙ্কিং অ্যাবাউট অ্যান্ড ট্রাইং টু ইন্টারনালি তারা চিন্তা করছিল যে এটাকে এইভাবে করা যায় কিনা। বাট ওয়ান্স ইট গট লিকড, আইসিসি গট ডিভাস্টেড। আর আইসিসি এখন আর মানে চিঠি তো আর পাঠাবে না নিশ্চয়ই, না এখন তো কাবুতর যা যার মতো চিঠি না, আইসিসি যদি এটা করতো, চান্স খুব স্লিম চান্স ছিল, বাট ছিল। আইসিসি করলে কিন্তু আইসিসি ওইভাবে নিজেদের মতো ম্যানেজ করতো। আর বাংলাদেশ কি হয়েছে, সোজা বাংলা বলে হ্যাড অফ দেখাতে চেয়েছে। মানে বাংলাদেশ ডিমান্ড করছে, মানে বাংলাদেশ বলছে না, আমি হ্যাঁ। যে জিনিসটা লিক করে বাজারে ছেড়ে দিয়েছে, এমন বলেছে যে এই যে দেখ আমাদের দাবির মুখে একটা মানে আয়ারল্যান্ডকে সরিয়ে আমাদেরকে করছে। সো তোমার তো ভাই এই হ্যাডম তো তুমি দেখাতে পারবো না আইসিসির সঙ্গে ভাই, সিম্পল ব্যাপার, বুঝতে হবে যে কি। সো এটা যেটা হতে পারতো খুব তোর সূক্ষ্ম হয়, খুব সাটু হতে পারতো, সেটা বাংলাদেশে একদম ব্লান্ডার করেছে। আর একটা জিনিস বলা হয়, আরও একটা জিনিস যেটা মেন প্রবলেম এখন হচ্ছে বাংলাদেশের মানে বোর্ড ডিরেক্টররা হয়তো এই যুগে এসে এআই এর মানে ইয়েটা বুঝেন না,
মানে ওই টিভিতে দিলে এআইতে বাংলাটা গেলেও আইসির কাছে এআই দিয়ে যে ওটা দেখা যায় ইংলিশ, ওটা ওনারা মনে করেন যে বাংলা গেছে। আগে যেমন আমার মনে ছিল যে বাংলা গেছে, এমন আইসিতে এমন কিছু হবে না। বিপিএল ট্রফির কথা মনে পড়লো। বিপিএল যে শুরুতে একটা ট্রফি এনে বদলানো হলো না, ওটা একজন বোর্ড ডিরেক্টর আমাকে বলেছে যে শুরুতে তো আমাদেরকে দেখাচ্ছে এআই দিয়ে বানানো একটা ট্রফি, খুবই সুন্দর, আমরা দেখে খুশি। তারপরে যখন ওই ট্রফিটা নিয়ে আসে দেখে তো তার মাথা খারাপ, এটা কি এআই কি দেখলাম আর এটা কি দেখলাম বাস্তবে, ঠিক আছে। তো এই সেই ট্রফি আবার চেঞ্জ করতে বাংলাদেশ ওই জিনিসটা গিয়ে লিক করেছে যে হ্যাঁ, আয়ারল্যান্ডকে চিন্তা, possible এটা কিন্তু আইসিসির মধ্যে একটা আলোচনা ছিল ভিতরে যে আচ্ছা যদি না হয় যে সব কিছু প্রবলেম হয় এখন তাহলে- তবে যদি না পারে, হ্যাঁ। যদি বাংলাদেশকে নেওয়ার জন্য হইতে সেই- পারতো, মানে সেই- ভিতরে চান্স ছিল, বাট হতে পারতো। নেগোসিয়েশনে সেই স্টেপগুলো তো পার করতে হতো না ভাই। পুরো ব্যাপারটা তো আসলে এক কথায় স্যাড, শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের জন্য নয়। আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটের পার্সপেক্টিভেও চিন্তা করেন, একটা পার্মানেন্ট বা ফুল মেম্বার ন্যাশন একটা ওয়ার্ল্ড কাপ থেকে পুল আউট করতেছে, মানে ক্রিকেট অ্যাজ এ স্পোর্ট, এটা তো একটা তার ক্রিকেটের ইমেজ টার্নিশ করার জন্য। যথেষ্ট, ডেফিনেটলি। এবং ওয়ার্ল্ড ক্রিকেটের বাস্তবতা, অনেক বাস্তবতাও ফুটে ওঠে এতে। এবং খুবই স্যাড যে বাংলাদেশ যে ভিউয়ারশিপের কথা বলছি, বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেল তখন সেটার মূল কারণ কী ছিল? বাংলাদেশের মার্কেট, বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল, বাংলাদেশের মানুষ স্টিল ক্রিকেট পাগল। হয়তো সোশ্যাল সাইটে গেলে তুই গালিগালাজ দেখবি, ফাইন, সেটাও ওই সাপোর্টের একটা অংশ, যদিও সেটা আইডিয়াল না, কিন্তু সাপোর্টের একটা অংশ। ক্রিকেট ফেসবুকে ক্রিকেট বয়কটের ডাক উঠবে, কিন্তু পরদিন বিপিএলের মাঠে দেখবি গ্যালারি ভরা। সো বাংলাদেশের মানুষ ক্রিকেট তো আমাদের তো এটাই আছে, ঠিক আছে, ক্রিকেটটা ভালোবাসে। সো এই যে 17 কোটি মানুষ, তাদের মধ্যে ধর 10 কোটি ক্রিকেট ফলোয়ার, এরা বিশ্বের কয়টা দেশে আছে? তো আইসিসির জন্য এটা ডেফিনেটলি লস। আইসিসি খুব শখ করে বাংলাদেশকে বাদ দিয়েছে ব্যাপারটা তা না। ওয়ার্ল্ড ক্রিকেটের হেলথের জন্য এটা খুব ভালো না। ওভারঅল সিনারিওটা আসলে খুব বাজে হয়েছে। এখানে আলটিমেটলি দায় কার সেরকম আমরা আলোচনা করলামই, সেগুলো তো শেষ। আলটিমেটলি বাংলাদেশকে ছাড়া একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেটা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য দুঃখজনক বলে আমি মনে করি। মানে বুদ্ধি হওয়ার পর থেকে আমরা সহজ বাংলায় যেটা বলি যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশকে ছাড়া দেখি নাই। আপনিও তো জার্নালিস্টিক ক্যারিয়ারে অবশ্যই করেন নাই, ভবিষ্যৎ পরিকল্পনা কি? না, এখন তো বাংলাদেশের আসলে ক্রিকেটের কবরটা খোঁড়া হয়ে গেছে। ওটা লাশে বাংলাদেশ ক্রিকেটটা নামে নাকি ওই কবর, অনেক কবর কিন্তু ইয়ে হয় না, দাফন হয় না, বিকজ ওখানে তার মৃত্যু না ঘটলে তার কবর দেওয়া যাবে না। কবর মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের খুলে ফেলছে। এখন এটা ক্রিকেটটা এখন লাশকে নামাবে নাকি ওই কবরটাতে মাটি দিয়ে আবার না এটাতে ঢুকানো যাবে না, ওইটা হলো মানে মেন ব্যাপার। আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে এখন সব কিছু একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে যে তাদের লাস্ট যে কার্ডটা তারা খেলছে আর কি, এটা দিয়ে শেষ করি যে কতটা মানে আমি ওয়ার্ডটা ঠিক বলতে পারবো না, আপনি একটু হিন্টস দেন, রনি ভাই উইল হেল্প ইউ। মানে নির্বুদ্ধিতা বা কত ইয়ে হলে তারা বলতে পারে যে সাকিব আল হাসানকে এখন আনার চিন্তা করছে। সাকিব আল হাসান খেলবে কই? মানে আর এই আনার চিন্তা করতেছি, এটা যদি বলতে পারে, আমার ওই কথার সাথে আমি এটা বলি যে আজকে আনার চিন্তা করতে পারেন, তার মানে এই গভর্নমেন্ট থাকতেছে না জেনে আপনি আনার চিন্তা করছেন, তাহলে আপনি তাহলে এই গভর্নমেন্ট থাকবে না জেনে ওই তখন বললেন না কেন যে আমরা খেলবই? দুইটাই তো একই, ঠিক না? কারণ এই গভর্নমেন্ট আর নাই বেশি দিন, সাকিবের ব্যাপারটা এখন তোলা যায়, বেশি দিন তো এই গভর্নমেন্ট আটকে পারবে না। তা এইটা যদি এই লজিক যদি আপনার সাকিবের ক্ষেত্রে খাটে হেডলাইন বানানোর জন্যে, মানে নিউজ পেপারের, তাহলে আপনি এই লাইনটা তখন আপনার আইসিসি মিটিংয়ের সময় মানে গভর্নমেন্টের সাথে কথা বলার সময় এই কথাটা আসতো না কেন? যে আপনারা যেটা আসলে বলছে যে আপনারা সব কিছু চ্যানেল ছিল। আমি একটা কথা বলি, বাংলাদেশের ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ ছাড়া পৃথিবীতে অনেক দেশ গেছে। সবচেয়ে যেটা কষ্ট হবে রনি ভাই, এটা আপনার কথা বলে বুঝতে পারবেন, এই ক্রিকেটাররা কখনো আর ক্রিকেট বোর্ডকে বিশ্বাস করবে না, মানসিকভাবে কখনো বিশ্বাস করবে না। দে উইল পুট অল দেয়ার এফার্ট টু মেক শিওর দ্যাট দে ক্যান এক্সপ্রেস দেমসেলফ ইন বিগার গ্লোবাল টুর্নামেন্ট। ক্রিকেটারদের বিশ্বাস হারা যাবে ক্রিকেট বোর্ড কাদের জন্য, কিসের জন্য? না না, ক্রিকেট বোর্ড আমি একটু কথা বলি, অনেকেই জিনিসটাকে বাড়ায়, আমি ফেসবুকে দেখেছি অনেকেই বলে যে একটা ওয়ার্ল্ড কাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, বা এটা যারা বলে তারা কীভাবে বলছে বা এইটি আমি তো রিশাদ হোসেন বিগ ব্যাশে খেলতেন না, বিশ্বকাপে পারফর্ম না করলে তো বিগ ব্যাশে চান্স পেতেন না, ওটার কথা বাদ দিলাম। আমি ওই যে ক্রিকেট ধ্বংসের কথা বলছি, ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে তা না, ভয়ঙ্কর বিপর্যয় বলছি তা না, কিন্তু আমি মনে করি এটা হলো একটা স্লো পয়জন। আমি তোকে বলি ব্যাপারটা স্লো পয়জন কেমন, এই যে একটা ক্রিকেট বিরোধী বা ক্রিকেটকে নগণ্য করে তোলা, বা এই যে বিশ্বকাপ না খেলে কেউ যায় আসে না, এই ব্যাপারগুলো আস্তে আস্তে মানুষের মনের মধ্যে মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নিরুৎসাহিত করা ক্রিকেট থেকে, মানুষকে ক্রিকেট বিমুখ করা। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ না থাকলে হাইপ থাকবে না, ওয়ার্ল্ড কাপ ঘিরে মূল হাইপ তো থাকে। ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ ভালো করুক খারাপ করুক,
ওয়ার্ল্ড কাপ এই ওয়ার্ল্ড ইভেন্টগুলো ঘিরেই তো তোর হাইপ থাকে। তো একটা ওয়ার্ল্ড ইভেন্টে যখন তোর হাইপ থাকছে না, কিছুই থাকছে না, তার মানে কি তুই কতগুলো মানুষ তোর এখান থেকে ক্রিকেট বিমুখ হয়ে যাচ্ছে, কতগুলো ইয়াং জেনারেশন, কতগুলো বাচ্চা এই ওয়ার্ল্ড কাপ দেখে হয়তো প্রথমবার ক্রিকেটের প্রেমে পড়তো, তারা পড়ছে না। এই জিনিসগুলো হলো স্লো পয়জনের মতো তোর কাজ করবে। এগুলো তো একদিনে ক্রিকেট ধ্বংস করে দিলে ব্যাপারটা তা না, আস্তে আস্তে করবে, আস্তে আস্তে করবো। এইটা একটা নজির হয়ে থাকবে। একটা ওয়ার্ল্ড কাপ তুই যখন বয়কট করতে পারিস, তখন তো এরপরে ভবিষ্যতে অনেক কিছু তুই করতে পারিস। একটা ট্যুরে গেলাম না, কী যায় আসে? আর ভাই এর চেয়ে বাজে অবস্থায় বাংলাদেশ পাকিস্তানে গিয়েছে। ভারতের যে অবস্থা এখন, তার চেয়ে বাজে অবস্থায় বাংলাদেশ পাকিস্তান সফর করে এসেছে পাওয়ান ভাইদের সময়। একদম মানে যুদ্ধমদেহী অবস্থা ছিল তাদের, মানে এবং- বাংলাদেশ টিমের লাদাখের বিরুদ্ধে। মধ্যে- হ্যাঁ, তাদের এখনও পাকিস্তানে গেলে সব দলকেই তাই করতে হয়, একদম যেভাবে হোটেলবন্দি। হোটেলবন্দি থাকতে হয় এবং যেভাবে তো গিয়েছে তো বাংলাদেশ। তো এটা হলো স্লো পয়জনের মতো মানুষের এই যে তুই চিন্তা ভাবনায় দেখ, না গেলে কিছু যে আসে না, ক্রিকেট খেলতে হবে না, ক্রিকেট খেলা বাদ দিন। ভাই এটা এই চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে তো ছিল না আগে, এগুলো কিন্তু আস্তে আস্তে এই যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এভাবে। সো আমরা ওই যে ক্রিকেট ধ্বংসের কথা বলছি না, এটা তো একটা সুদূর প্রসারী প্রভাব, কিন্তু এই আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে। এখানে একটা বড় পদক্ষেপ কিন্তু এটা। হ্যাঁ, আরেকটা বড় জিনিস হচ্ছে কি, সেটা থেকে যে আইসিসিতে অলওয়েজ দুটা ব্লক আছে, একটা হলো এশিয়া ব্লক, একটা হলো এশিয়ার বাইরের ব্লক। স্কটল্যান্ডের ইনক্লুশন অ্যান্ড দিস থিং হ্যাভ ডিভাইডেড, মানে এখন এশিয়া ব্লকই ভাগ হয়ে গেছে। এশিয়া ব্লক তো আর নাই। হ্যাঁ, এইটা বোধ আর নাই, এমনিতেও নাই, এমনিতেও নাই, এখন আরও ভাগাভাগি। এমনিতেও নাই। তারপরেও কি একটা ছিল, আফগানিস্তানকে স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে কিন্তু এশিয়ান ব্লকের অনেক একটা বড় বড় একটা ভূমিকা ভূমিকা ছিল ওই সময়। এই ঘটনায় আমি জানি, এটা মানে আইসিসি থেকে এসেছে, সরাসরি ফার্স্ট টাইম শুনেছি তার কাছ থেকে আমি শুনেছি, যে যখন আয়ারল্যান্ডের ব্যাপারটা এইভাবে ফাঁস হয়েছে, প্রকাশ হয়ে গেছে, আয়ারল্যান্ড যখন ভয়েসটা রেজ করেছে, ওই সবগুলো দেশ কিন্তু আয়ারল্যান্ডের পাশে ছিল, তখন অটোমেটিক হয়ে গেছে। ইংল্যান্ড, কারণ অস্ট্রেলিয়া, তারা নিউজিল্যান্ড। তো এই সুযোগটা ধরেন দেখেছে Definitely. যে এই এরকম একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, হাইব্রিড মডেল, পাকিস্তান অলরেডি শ্রীলঙ্কায় খেলবে, এশিয়ার আর একটা কান্ট্রি, তোমরা নিজেরা নেই, এবার একসময় তোমরা কোরাম হয়ে দিন শেষে তো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার আধিপত্য আইসিসি থেকে হটিয়েছে এশিয়ার এই কোরাম, হ্যাঁ, ডেফিনেটলি। তাই না? তো তাহলে তো তারা অবশ্যই সেটাই আমি বলছি, যে নেবে। এটা তো একদম প্রকাশ্য হয়ে গেছে, নগ্নভাবে ফুটে উঠেছে। তো তারা সুযোগটা নিয়েছে, তারা কিন্তু একদম একটা ছিল আয়ারল্যান্ডের পক্ষে এখানে। এটা খুবই হ্যাঁ, predictable। সো খুবই স্বাভাবিক। তো বুঝতে পারছি যে কি হলো আর কি, সব কিছু মিলে। আসলে এত ভাই, মানে দিন শেষে যে একটা হাই নোট বা একটা ধরেন হ্যাপি নোটে শেষ করব, এরকম হয়তো হচ্ছে না। আমরা নিজেরাও জানি না যে ফুটপাক্সের পরের এপিসোডটা, হ্যাঁ হয়তো টপিক আছে, কিন্তু আমাদেরকে একটু ইনোভেটিভ হতে হবে আর কি। হ্যাঁ, এইসব ব্যাপারে আমাদের ডোমেস্টিক টুর্নামেন্ট হবে, ওটা ডোমেস্টিক টুর্নামেন্ট নিয়ে কথা বলবো আমরা, যদিও জানি না কি হবে আর কি। হ্যাঁ মানে হ্যাঁ, ওটা একটা ভালো একটা উদাহরণ আছে। বিসিবি কি জানে এরপরে কি? না, দুজন কোচ এদিক থেকে হেঁটে যাচ্ছিল, একজন খুব বসেন সাংবাদিকের মুখোমুখি হয়েছে। তো কোচদের সাথে দেখার পরে বলছে কই যাও, তো বলছে যে লেভেল 3 কোচিংয়ের ইয়েটা নিয়ে আসছে, মানে প্রেজেন্টেশন আছে, ওখানে আচ্ছা। যাচ্ছে। তখন সে সাংবাদিক আর কি, উনি ওই কোচ দুজনকে বলছেন যে লেভেল 3 কোচিংটা আসলে করা দিতেছেন কেন, আপনি খেলাইবেন কই, মানে ওয়ার উইল ইউ প্লে? আপনি বিশ্বকাপ খেলেন না, ডোমেস্টিক ক্রিকেট খেলেন না, কোনো কিছুই খেলেন না, তাহলে আপনার এই কোচিংটা আপনি আসলে দিবেন কোথায়? সেটাই। So, আমি খালি আশা করি যে এখন বাংলাদেশের ক্রিকেটটা, মানে আমি তো জানি না যে কালকে ক্রিকেট মানে আগামী নেক্সট আমাদের খেলা রেখে ওই যে মার্চে পাকিস্তান, এইটাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আদিব ভাই, থ্যাংক ইউ।